সালাম আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। ঠিক আছে। দেখেন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। তো চলেন আমরা ক্লাস শুরু করে দিই ইনশাল্লাহ। সো প্রথমেই আমাদের এই কোর্সটা কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা সম্পর্কে বলা হয়েছে। তো এই কোর্সটিতে কি লেখা আছে দেখেন এখানে। এই কোর্সটিতে যে কেউ অংশগ্রহণ করতে পারবে, শিক্ষার জন্য মূল মনের ইচ্ছাটাই আসল। কোর্সটি মূলত বিগিনার ফ্রেন্ডলি, যারা ওয়েব প্রোগ্রামিংয়ে একদম নতুন তাদেরকে উদ্দেশ্য করে কোর্সটি সাজানো, এরকম একটা কথা লেখা আছে। এবং এখানে প্রিরিকুইজিট নামে একটা শব্দ আছে। প্রিরিকুইজিট মানে আমি কোন একটা কিছু শিখব, সেটা শেখার আগে আমাকে আগে থেকে কি কোনো কিছু শিখতে হবে কিনা। তো আমাদের এটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। এটা যেহেতু বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্স, সুতরাং এই কোর্সটা করার জন্য আপনার আগে থেকে কোনো কিছু শেখা শিখে থাকা লাগবে না। ঠিক আছে, আমরা সব কিছু একদম শূন্য থেকেই প্রোভাইড করে দেব। এখানে একটা জিনিস লেখা আছে দেখেন, এইচটিএমএল সম্পর্কে অল্প ধারণা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। যদি কারো থেকে থাকে সেটা অ্যাডভান্টেজ, কিন্তু না থাকলে কি নেই, সমস্যা নেই। প্রথমেই আমাদের চ্যাপ্টার ওয়ান থেকে আমাদের যাত্রা শুরু, মূলত বলতে পারেন এখান থেকেই হচ্ছে আমরা এখন শেখা শুরু করব। সো আমরা বেসিক্যালি এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা করতে যাচ্ছি, এই কোর্সটার মধ্যে আমরা অনেক সময়ই শুনে আসছি, বা আমাদের কাছ থেকেও আপনারা শুনে আসছেন যে এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব, তাই না? শুনে আসছেন কিনা? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শুরু, এখান থেকে আমাদের শুরু। এবং আমরা বলছিলাম যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এর মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ফ্রন্ট এন্ডে কি আছে আমরা এভাবে বলছিলাম না? ফ্রন্ট এন্ডে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আছে, ব্যাক এন্ডে হচ্ছে পিএসপি আছে। তো জাভাস্ক্রিপ্ট এবং পিএসপি এই দুটো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কথা জি হচ্ছে স্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, এটা তো আমার জানতে হবে। এমনকি কিভাবে কাজ করে এই বিষয়টা সম্পর্কে আমাদের স্বচ্ছ অনেক ধারণা নাই। সো আমরা যেহেতু এটা একটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স হওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা একদম ধরে ধরে শেখার চেষ্টা করব। ঠিক আছে? আর যারা একদম বিগিনার আছেন, অ্যাবসলিউট বিগিনার, তাদের জন্য তো কোনো সমস্যাই নেই। একদম প্রত্যেকটা টপিক আপনারা হচ্ছে এই ডকুমেন্টেশনটা পড়বেন, আপনাদের এটা তো দিয়েই দেওয়া হলো। এবং এই এখন যে ক্লাসটা হচ্ছে লাইভ ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু রেকর্ড করা হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ওবিএস দিয়ে রেকর্ড করতেছি, এই যে রেকর্ড হচ্ছে। সো এই রেকর্ডেড ভিডিওটা ক্লাস শেষে কিন্তু আপনাদের যেদিন ক্লাস হয় সাধারণত তার পরের দিনই দিয়ে দেওয়া হয়। সো আপনারা যারা ক্লাস করতেছেন তারা সবাই দেখবেন রেকর্ডেড ভিডিওটা। যারা ক্লাস মনে করতে পারেন যে লাইভ ক্লাস তো করতেইছি, আবার রেকর্ডেড ভিডিও কেন দেখব? রেকর্ডেড ভিডিও এই কারণেই দেখবেন যাতে করে যেই কথাগুলো লাইভ ক্লাসে বলা হলো সেগুলো যাতে আপনারা আবার কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। বুঝছেন? কারণ আমার তো জি জি। বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে অনেক সময় দেখা যাবে যে ঠিক আছে ক্লাসে হয়তো আপনারা বুঝতে পারতেছেন, কিন্তু প্র্যাকটিসের অভাবে আপনারা ওই জিনিসটা দুদিন পরে আবার কি করবেন, হারায় যাবে ভুলে আমার। যাবো স্যার। জি জি। সো ভুলে যাবেন। সো এই প্রোগ্রামিং সেক্টরে, এই সেক্টরে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যাই হোক, এমনি নর্মাল ল্যাঙ্গুয়েজটা কি? নর্মাল ল্যাঙ্গুয়েজ বা ভাষা এটা কি? যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে কমিউনিকেট করে, তখন মূলত কিসের সাথে কিসের মাধ্যমে কমিউনিকেট করে? কোন একটা ভাষার মাধ্যমে কমিউনিকেট করে, তাই না? যেমন ইয়েস ধরেন স্যার। আমি আপনাদের সাথে কথা বলতেছি, সো আমি আপনাদের সাথে বাংলা ভাষায় কথা বলতেছি, তাই না? সো জি লাইক আমরা এটা বলতে পারি যে মানুষ, হ্যাঁ, মানুষ যখন কমিউনিকেট করে কার সাথে? মানুষ যখন কি করে, মানুষের সাথে মনের ভাব হুম, প্রকাশ করে আর জি, কি। মনের ভাব প্রকাশ করতে চায়, তখন মূলত শুধু ল্যাঙ্গুয়েজ বা ভাষা এটা ব্যবহার করে, তাই না? যেমন আমি আমার মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করতেছি, শুধু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি, নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি? শুধু শুধু ভাষা। ল্যাঙ্গুয়েজ। শুধু ভাষা ব্যবহার করতেছে না, মানে অনলি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং কিন্তু নাই। শুধু ল্যাঙ্গুয়েজ শব্দটার মাধ্যমে, মানে ভাষা দিয়ে আমি আমার মনের ভাবটা আপনাদের সাথে
প্রকাশ করতেছি। তো এটাকে বলা হয় ভাষা। তো সেই ভাষার কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি। যেমন সেই ভাষা কি হতে পারে? সেই ভাষা হতে পারে যেমন আমি এই মুহূর্তে আপনাদের সাথে বাংলা ভাষায় কথা বলতেছি, তাই না? সো বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, হ্যাঁ? সো এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু হতে পারে, তাই না? চাইনিজ হতে পারে। এখানে আমাদের চায়নার একজন স্টুডেন্ট আছেন, আপনি আছেন না? চায়নার একজন মানে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট চায়নার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। জি স্যার আছি। হ্যাঁ। সো আপনি কি চাইনিজ ভাষা পারেন? তিয়ান তিয়ান, মানে কি? অল্প অল্প। আচ্ছা, ওকে। সো আস্তে আস্তে শিখে যাবেন আর কি। মনে হয় কঠিন ল্যাঙ্গুয়েজ, তাই না? জি আচ্ছা, তো যাই হোক, সো বাংলা, চাইনিজ, অ্যারাবিক, ঠিক আছে? এরকম বিভিন্ন ভাষা আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা মনের ভাব প্রকাশ করি, এবং সেটা হচ্ছে কার সাথে কার? মানুষের সাথে মানুষের। তাহলে তাকে বলা হচ্ছে শুধু কি? ভাষা। তাহলে শুধু ভাষা দিয়ে আমরা মানুষের সাথে মানুষের মানে কমিউনিকেট করি, ঠিক আছে? আর অন দ্য আদার হ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানুষ যখন কম্পিউটারের সাথে মনের ভাব আদান প্রদান করে, ঠিক আছে? কার সাথে? কম্পিউটারের সাথে। কম্পিউটারের সাথে। সো মানুষ যখন কম্পিউটারকে কিছু বলতে চায়, ঠিক আছে, এবং কম্পিউটারকে সেটা বুঝাইতে চায় যে কম্পিউটার আমি তোমাকে এই জিনিসটা বললাম, তুমি এটা করো, ঠিক আছে? তাহলে মানুষেরও হচ্ছে কি করতে হয়? একটা ভাষা ব্যবহার করতে হয়। মানুষের এক্ষেত্রে কম্পিউটারের সাথে কথা বলার জন্য একটা ভাষা ব্যবহার করতে হয়। তো মানুষ যখন কম্পিউটারের সাথে কথা বলা, আচ্ছা এই কথা বলা কিন্তু আমি একটা মেটাফর্মিক অর্থে মানে রূপক অর্থে আমি ব্যবহার করতেছি, ঠিক আছে? কথা বলা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি মূলত তার সাথে কমিউনিকেট করা। মানুষ যখন কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চায়, ঠিক আছে, তখন যে ভাষাটা ব্যবহার করে সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ধরেন আপনি একজন মানুষ আর একজন মানুষকে যখন কোনো একটা কিছু কমান্ড করবেন, আপনি যখন বলবেন যে এই জিনিসটা করো, ঠিক আছে? লাইক মনে করেন আমি আমি আপনাদের বললাম যে এই কাজটা করবেন। তাহলে আমি মানুষ, আপনারাও মানুষ। সো আমি ভাষা ব্যবহার করে আপনাদের সেই কমান্ডটা করলাম, তাই না? শুধু ভাষা ব্যবহার করে আপনাদের কমান্ডটা করলাম যে আপনারা এই কাজটা করবেন। কিন্তু মানুষ যখন কম্পিউটারকে একটা কমান্ড দিতে চায়, কম্পিউটারকে কি দিতে চায়? কমান্ড দিতে চায় বা ইনস্ট্রাকশন দিতে চায়, হোয়াট এভার যেটাই বলেন, কমান্ড বা ইনস্ট্রাকশন দিতে চায়, তখন এক মানুষের হচ্ছে যেই ভাষাটা ব্যবহার করতে হয় সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ না, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের আগে প্রোগ্রামিং শব্দটা চলে আসলো। জি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে শুধু ল্যাঙ্গুয়েজের যেরকম উদাহরণ ছিল, নাম ছিল, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও কিছু নাম আছে, তাই না? যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে লাইক ধরেন সি, সি প্লাস প্লাস, জাভা, হ্যাঁ, তারপরে জাভা স্ক্রিপ্ট যেটা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত, হ্যাঁ, তারপরে পিএসপি এটাও আমাদের কোর্সের অন্তর্ভুক্ত, ঠিক আছে? সো এগুলো সব কিছুই আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা আসলে কি করি? আমরা মানুষ কম্পিউটারকে বোঝানোর জন্য একটা ইনস্ট্রাকশন লিখি বা কমান্ড লিখি, ঠিক আছে? তাহলে এখন কি আপনারা ক্লিয়ার যে আসলে ভাষা কি এটা তো আপনারা আগে থেকেই ক্লিয়ার, কিন্তু প্রোগ্রামিং ভাষা কি এটা কি এখন ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখলাম, এবং দেখেন এই কথাটা বলা হয়েছে। আর 01-এর যে বিষয়টা সেটা আমি বলবো, সেটা আমরা একটু পরে বলতেছি। আচ্ছা এখনই বলি 01-এর বিষয়টা কি। কম্পিউটার, এই কথাটা সারা জীবন মনে রাখবেন। কম্পিউটার আলটিমেটলি 0 এবং 1 ছাড়া কোনো কিছু বুঝতে পারে না। কম্পিউটার কি বললাম আমি? কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বুঝতে পারে না। 0 এবং 1 ছাড়া কিছুই বুঝতে পারে না, একেবারে গ্লোবাল
সত্য কথা, ঠিক আছে? এটা সারা জীবন মাথায় রাখবেন। কম্পিউটার জিরো আনসারে কিছু বুঝতে পারে না। তাহলে আমাদের কাছে এখন একটা জিনিস একটু কনফিউশন মনে হলো যে যে আপনি তো একটু আগেই বললেন আমরা যদি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাই তাহলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা তাদেরকে কমান্ড দিতে পারবো। হ্যাঁ, কম্পিউটারকে আমরা কমান্ড দিতে পারবো বা ইনস্ট্রাকশন দিতে পারবো, তাই না? তাহলে কম্পিউটার যেহেতু জিরো আনসারে কিছু বুঝতে পারে না, তো আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভাষাটা লিখবেন সেই ভাষার সিনট্যাক্সের মধ্যে কি জিরো ওয়ান আছে? আমি উত্তর দিলাম যে না, জিরো ওয়ান নাই। যেমন আমি ধরেন আপনাদের একটা কোড লিখে দেখাচ্ছি। ধরেন আমি সি প্লাস প্লাস একটা কোড লিখব, ঠিক আছে? আমি একটু কোড ব্লকস ব্যবহার করতে, আচ্ছা এই কোড ব্লকস এটা আপনাদের ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। যদি কারো থেকে থাকে এমনিতে ছোট কোনো কাজের জন্য সেটা ভিন্ন কথা, কিন্তু এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য কোড ব্লকসটা আমি ইনস্টল করছি। এটা আপনাদের লাগবে না কিন্তু, বুঝছেন? আচ্ছা, সো আমি ধরেন একটা ফাইল তৈরি করতেছি। তো জাস্ট ফাইলটার নাম দিলাম হচ্ছে মাই মাই কমান্ড বা কমান্ড, ঠিক আছে? কমান্ড ডট, শোনেন নাম যেটাই দেন না কেন কিন্তু এক্সটেনশন হিসেবে, যেহেতু আমি সি প্লাস প্লাসে কোডটা লিখবো তাহলে আমি এক্সটেনশনে দেবো সিপিপি। বুঝতে পারছেন? সিপিপি। আচ্ছা, এটা বোঝার দরকার নাই, ঠিক আছে? কারণ আমরা তো সি প্লাস প্লাস শিখবো না। তো আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ দেখাবো আর কি। ধরেন এখানে আমি একটু একটা কোডিং লিখবো। হ্যাঁ, আপনারা একটু দেখেন। শেষ। তো আমি F9 দিলাম। বিটস এসটিডি সি প্লাস প্লাস। আচ্ছা, আমাদের বিটস এসটিডি সি প্লাস প্লাস ডট এই এই দেখেন আমার কোডটা রান হয়ে গেছে এবং হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা কাজ করব। একটা আমরা আসলে দেখেন এই যে আমি কোড লিখলাম, হুম, এটা সি প্লাস প্লাস আমি একটা কোড লিখলাম। কোড লিখে আমি আসলে কি করলাম, কম্পিউটারকে কি করলাম, একটা কমান্ড দিলাম বা ইনস্ট্রাকশন দিলাম। তো এখন একটু আগে যে এখন যে ইনস্ট্রাকশনটা দিছিলাম সেটা হচ্ছে তুমি তোমার কনসোল, আমরা যে এই যে এটা যখন রান করাইছি, এই যে দেখেন এটা এটা হচ্ছে কনসোল, তাই না? তো তুমি তোমার কনসোলে হ্যালো ওয়ার্ল্ড এই ওয়ার্ড দুটা প্রিন্ট করো। এটা আমি কমান্ড দিছিলাম, ঠিক আছে? সিনট্যাক্স এটা বোঝা দরকার না, আমি বারবারই বলতেছি, যেহেতু এটা সি প্লাস প্লাস, এটা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না। আমি শুধু কনসেপ্ট বোঝানোর জন্য এটা লিখতেছি। তো এটা আমি কমান্ড দিছি, এটা ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমি একটা কমান্ড দিব, সেটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করার জন্য, বুঝছেন? তাহলে আমি ধরেন যে ইন্টিজার বা আমি এখানে আমি ইনপুট নেব, ধরেন এ এবং বি, দুইটা সংখ্যা ইনপুট নিলাম এবং আমি করব কি এই দুইটা সংখ্যা যোগ করব। ওকে, শেষ। প্রোগ্রাম কিন্তু শেষ। তাহলে এই প্রোগ্রামটা কি করবে জানেন? খুব ছোট্ট একটা প্রোগ্রাম সি প্লাস প্লাসে, দেখেন। তো এই প্রোগ্রামটা মূলত যেটা করবে, দুইটা সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট নেবে। কি করবে? দুইটা সংখ্যা ইনপুট নেবে ভিতর ইনপুট থেকে। নেবে, নিয়ে ওই দুইটা সংখ্যা যোগ করে আমাদের একটা আউটপুট দেখাবে। তার মানে আমি কম্পিউটারকে কি কমান্ড দিছি বলেন তো? কম্পিউটারকে কি কমান্ড দিলাম? কম্পিউটারকে কমান্ড দিলাম যে কম্পিউটার তোমাকে আমি দুইটা সংখ্যা দিব, তুমি যেটা করবা ওই দুইটা সংখ্যা যোগ করে যোগফলটা আমাকে আউটপুট আকারে দিবা এবং সেটা কনসোলে দেখাবা, ঠিক আছে? সরি, টার্মিনালে দেখাবা, ঠিক আছে? সো আমি এটা কিন্তু কম্পিউটারকে সেই ইনস্ট্রাকশনটা দিছি এখানে কোড লিখে। তো আমি দেখি যে এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা।
কি হলো এ, ও সরি, এখানে আমি একটু ডিক্লেয়ার করি ইন্ট এ বি। আচ্ছা, এখানে একটা কাজ করি, আমি এই দুটাকে আমি একটু হোয়াইলের মধ্যে রাখি, এখানে রাখি এ বি সি আউট এ প্লাস বি, ঠিক আছে। ওকে ফাইন। সো আমি একটু রান করাই, F9 দিয়ে রান করাইতে হয়। তো চলে আসছে। এখন আমি কি বলছিলাম, কম্পিউটারকে কি মানে কমান্ড দিয়েছিলাম বলেন তো কেউ একজন? দুইটা সংখ্যার যোগফল যা হয় সেটা দেখানোর জন্য আর কি। হ্যাঁ, কম্পিউটারকে বলছি তুমি দুইটা সংখ্যা আমার কাছ থেকে নিবা, ঠিক আছে, দুইটা সংখ্যা কিন্তু আমার কাছ থেকে নিবা, তারপরে দুইটা সংখ্যা যোগ করবা, যোগ করে আমাকে সেটার আউটপুটটা দেখাবা তোমার টার্মিনালে। সো দেখি কম্পিউটার সেটা করে কিনা। আমি কম্পিউটারকে 10 দিলাম, তো কম্পিউটারকে 10 দিয়ে আমি ইন্টার প্রেস করলাম। কম্পিউটার কি কোনো কিছু যোগ টোগ করে আউটপুট দিছে? দেয়নি। না আচ্ছা, আমি একটু আপনাদের বোঝানোর জন্য এখানে একটু ইয়া করি আর কি, ধরেন জাস্ট দ্য সাম, ঠিক আছে, এতটুকু লিখলাম। হুম, আচ্ছা, তাহলে ইউআইটা দেখতে একটু সুন্দর লাগবে, আপনাদের বুঝতে ইয়ে হবে। অর্থাৎ লেখা থাকবে দ্য সাম, মানে দুইটা যোগফল। সো আমি 10 লিখলাম, ইন্টারপ্রেস করলাম, কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আমি তো কম্পিউটারকে বলছি তুমি দুইটা সংখ্যা নিবা। সো আর একটা সংখ্যার জন্য সে কি করতেছে, অপেক্ষা করতেছে বা ওয়েট করতেছে। সো আমি আরেকটা সংখ্যা দেই, 20 দেই, তাহলে যোগফল কত দেখানোর কথা? 30। 30, তাই না? হ্যাঁ তাহলে দ্য জি সাম 30, এরকম একটা কথা লেখা আসার কথা। সো আমরা দেখি যে আসে কিনা, আমরা ইন্টারপ্রেস করি, এই যে দেখেন চলে এসছে দ্য সাম 30। এখন আমি আরও দুইটা সংখ্যা দিই, ধরেন যে শুধু এই এই দুইটা সংখ্যাই 10 আর 20 কি যোগ করবে না, আমি কম্পিউটারকে যে কোনো সংখ্যা দিতে পারি। সো লাইক মনে করেন আমি 14 দিলাম, 14 আর হচ্ছে 7 দিলাম, 14 এর সাথে কত হবে 21, দেখেন দ্য সাম 21। তাহলে আমি আসলে মূলত সি প্লাস প্লাসে এই কোডটা লেখার মাধ্যমে আপনাদের সি প্লাস প্লাস শেখাচ্ছি না, এবং এটা আপনার শেখার দরকারও নাই, এমনকি কোড ব্লকস এটাও ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। আমি শুধু আপনাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম, যে সেই কনসেপ্টটা কি, যে আমরা যখন এই যে আমরা আসলে প্রোগ্রাম, হ্যাঁ, বা কোড, এটা হচ্ছে কোড, হ্যাঁ, এই কোডটা হচ্ছে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখছি। সো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি বলেন তো? সি প্লাস সি প্লাস। প্লাস প্লাস। জি, তো সি প্লাস প্লাসে আমরা কি করলাম, একটা প্রোগ্রাম লিখলাম, যেই প্রোগ্রাম বা কোড সেটা নিয়ে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। এখন এখানে দেখেন তো 01 বলে কিছু আছে? নো স্যার 01 বলে কোনো কিছু নাই। তো 01 বলে যদি কোনো কিছু না থাকে তাহলে কম্পিউটার কিভাবে বুঝবে? কারণ আমরা আবার একটু আগেই বলছি কম্পিউটার 01 ছাড়া কোনো কিছু বোঝে না, তাই না? জি স্যার তো এই যে আমরা কথাটা বললাম, তাহলে তো কথাটা কেমন হয়ে গেল, কম্পিউটার তো 01, আসলেই তো কম্পিউটার 01 ছাড়া কোনো কিছু বোঝে না। এই যে এইসব যা যা লেখছেন, হ্যাশ ইনক্লুড, হ্যাঁ, বিটস, এসটিডি, এসব কিচ্ছু বোঝে না কম্পিউটার। তাহলে এই কাজটা সে কিভাবে করলো, আমার এই কমান্ডটা সে কিভাবে মানে আসলে ইয়ে করলো? স্যার এগুলোর 01 এর অংশ না এর হ্যাঁ, মধ্যে এগুলো হচ্ছে যেটা হয়, দেখেন এই পুরো কোডটা মূলত একজন এখানে ইন্টারমিডিয়েট থাকে, ঠিক আছে, বা লাইক আমরা ধরেন এই যে আমাদের চায়নার যে ভাইটা আছে, ঠিক আছে, সো আপনি ধরেন যে চায়নাতে গেছেন, ঠিক আছে, তো এখন আপনি একজন চাইনিজ একটা লোকের সাথে কথা বলবেন, ঠিক আছে, সো আপনি কি করবেন, তো আপনার নাম হচ্ছে ধরেন এ, আপনি ট্রান্সলেটর ব্যবহার করব। হ্যাঁ, আপনি যার যে চায়না ওই লোকের নাম হচ্ছে মনে করেন সি, আর মাঝখানে আমাদের এই যে আজকের যে ভাই, যিনি আসলে বাংলা ভাষাও জানে এবং চাইনিজ ভাষাও জানে, ঠিক আছে। তো আপনি যদি চাইনিজ মানে এই লোকটার সাথে কথা বলতে চান, আপনি মূলত বাংলায় কথা বলবেন, তাই না? আপনি কিসে কথা বলবেন? বাংলায় কথা বলবেন।
এখন এই বি কি করবে, বাংলাটা ট্রান্সলেট করে এই একে চায়নাতে হচ্ছে ইয়ে করবে, কারণ এ যে ভাষা বুঝবে একে তো সেই ভাষাতেই আসলে ইয়া করে দিতে হবে, ট্রান্সলেট করে দিতে হবে, তাই না? তো মূলত জি স্যার। বি হচ্ছে এখানে ট্রান্সলেটর হিসেবে কাজ করে। হ্যাঁ, এখন আবার সি যখন হচ্ছে আপনার কোনো একটা কিছু বলল চাইনিজ ভাষায়, তখন আমাদের এই বি সে কি করবে, সে সেটাকে বাংলা ভাষায় কনভার্ট করে সে একে আবার ডেলিভার করবে। সো এইটা হচ্ছে ট্রান্সলেটরের কাজ, ট্রান্সলেটর। তো এই ট্রান্সলেটরের কাজ যেরকম আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রেও একটা জিনিস সেম হুবহু এই কাজটা করে, তার নাম হচ্ছে এটা কি জিরো? কম্পাইলার। ঠিক আছে, তো এই যে কোড, এই কোডটাকে মূলত কম্পাইলার কম্পাইলার নামে একটা জিনিস আছে, এটা কি আপাতত মনে করেন এই ট্রান্সলেটরের মতো। ঠিক আছে, এটা নিয়ে ডিটেল এখন ড্রাইভ করার কোনো প্রয়োজন নাই, শুধু কনসেপ্টটা মাথায় রাখেন, কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। ঠিক আছে, ইন্টারপ্রেটার। সো কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। Assembler. হ্যাঁ, অ্যাসেম্বলারের কনসেপ্টে আমরা যাচ্ছি না। ঠিক আছে, তো কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার, এই দুইটার একটা হচ্ছে মানে আপনার হচ্ছে কি হিসেবে কাজ করে, এই যে ট্রান্সলেটরের মতো কাজ করে, বুঝতে পারছেন? তো যেই ল্যাঙ্গুয়েজগুলা মূলত, যেমন সি প্লাস প্লাস যে একটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, তো সি প্লাস প্লাসের দরকার হয় কম্পাইলার। ঠিক আছে, কিন্তু জাভা স্ক্রিপ্টে দরকার হয় ইন্টারপ্রেটার। যাই হোক, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের রোল বা দায়িত্ব বা কাজ এটা মূলত কিন্তু একই। কি করা, এই কোডটাকে ইকুইভ্যালেন্ট, এইটার ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট বলতে সমান, 0-1-এ কনভার্ট করা। মানে এই কোডটা হুবহু জাস্ট 0-1-0-1-1-0 মানে এরকম করে একটা কমান্ড থাকবে, বুঝতে পারছেন? যেখানে এই জিনিসটা আপনি এখন দেখেন, কথা হচ্ছে মানে এই টাইপের কিছু থাকবে, বুঝতে পারছেন? এই টাইপের কিছু বলতে শুধু 0-1-ই থাকবে এর মধ্যে। এখন যদি আপনার এভাবে কোড লেখা লাগতো 0-1 দিয়ে, আপনি কি আসলে কোড লিখতে পারতেন? আপনার কোড আপনিই বুঝতে পারতেন না। কথা কি বুঝতে পারছেন, তাই না? জি স্যার। কোনো মতে মনে করেন লিখলেন, কিন্তু এই কোড দিয়ে আসলে অনেক বড় কোনো অ্যাপ্লিকেশন করা কখনোই সম্ভব না, কারণ 0-1-0-1 দেখতে দেখতে মাথাটাতে ঘুরে যেত। তো এই কাজটা সহজ করার জন্যই মূলত আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবির্ভাব, যাতে করে আপনি আপনার মানে এমন একটা সিনট্যাক্স পান যে সিনট্যাক্সটা আপনার সাথে একটু যায়। ঠিক আছে, আপনি যেটা সহজে মানে কোড করতে পারেন। তো যাই হোক, মূলত তাহলে কি হয়, আমরা যে কোডটা লিখি সেই কোডটা মূলত কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার নামে একটা জিনিস আছে, যারা আসলে ট্রান্সলেটর মতোই কাজ করে। ঠিক আছে, মূলত ট্রান্সলেটরের কাজ যা, কম্পাইলারও কাজও তাই, ইন্টারপ্রেটারও কাজও তাই। ঠিক আছে, এই তিনটা যে জিনিস বললাম এদের কাজ হুবহু সেম। ঠিক আছে, গ্রামীণ ভাষায় দালাল দালাল আছে না? ঠিক আছে, অনেকটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে তারা, মানে একদম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। সো আমরা আসলে লিখে দিলাম সি প্লাস প্লাসে, মনে করেন একটা কোড লিখে দিলাম, কম্পাইলার কি করলো, এইটাকে ইকুইভ্যালেন্ট 0-1-এ কনভার্ট করলো। এখন তো কম্পিউটার বুঝতে পারবে, এখন তো বুঝতে পারবে ও আচ্ছা, ইউজার তাহলে আমাকে বলছে দুইটা সংখ্যা ইউজার ইনপুট দিবে এবং এই দুইটা সংখ্যার যোগফল আমাকে আউটপুট দেখাতে হবে, বাস সে সেটা করে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আমি আরও একটা পয়েন্ট আপনাদের বলি, সেই পয়েন্টটা হচ্ছে ইংলিশ ভাষায় বা যে কোনো ভাষায় যেরকম কি আছে বলেন তো, গ্রামার আছে না? গ্রামার বা সিনট্যাক্স যারাই বলেন না কেন, একটা সিনট্যাক্স তো আছে, তাই না? যেমন আপনি উল্টাপাল্টা যদি কথা বলেন, যে কোনো গ্রামার মেনটেন না করে, হ্যাঁ, তাহলে সেই কথা তো মানুষের জন্য বোঝাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যেরকম সিনট্যাক্স আছে, ল্যাঙ্গুয়েজের কি আছে, ল্যাঙ্গুয়েজের যেরকম সিনট্যাক্স বা গ্রামার আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও সিনট্যাক্স বা গ্রামার আছে।
এই যে আমি একটা সিস্টেম আকারে লিখছি, দেখেন এখানে হোয়াইল লিখছি, সিন লিখছি, এ লিখছি, বি লিখছি, এখানে যদি কোনো একটা কিছু ইয়ে করতাম, গ্রামার মেনটেন না করে লিখতাম বা সিনট্যাক্সটাকে ফলো না করে আমি লিখতাম, তাহলে ইরোর খাইতাম, আমার কোডটা কাজ করতো না। ঠিক আছে? তার মানে আহ, আপনি ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করলে মোটামুটি পুরো জিনিসটা কিন্তু বুঝতে পারতেছেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম গ্রামার আছে বা সিনট্যাক্স আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও কি আছে? গ্রামার বা সিনট্যাক্স আছে। অর্থাৎ যেভাবে বলা হয়েছে সেভাবে আপনাকে কোড করতে হবে। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো কোড লিখতে পারবেন না। যেমন কথার কথা, আমি একটা জিনিস একটু ভুল করি। দেখেন, মনে করেন আমি এইখানে এর মাঝখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক আছে? আমার মনে হয় না এখন এই কোডটা রান হবে। সো আমি রান করার জন্য F9 দিতে হয়। সো আমি F9 প্রেস করলাম। এই যে দেখছেন ইরোর সে কিন্তু দিয়ে দিছে, এবং সেই ইরোরটা কোথায়? 6 নম্বর লাইনে। এই যে এই লাইনে আমি ভুল করলাম না, এই জায়গায় দেখেন রেড হয়ে গেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয় যে আপনি যে লিখবেন, হ্যাঁ, আপনি যে কোডটা করবেন, এই কোডটা করতে গেলে আপনার সিনট্যাক্সটাকে ফলো করে করতে হবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা আলাদা আলাদা সিনট্যাক্স আছে। যেমন প্রত্যেকটা ভাষার শুধু ল্যাঙ্গুয়েজের যেরকম আলাদা আলাদা সিনট্যাক্স আছে, যেমন ইংলিশের একটা সিনট্যাক্স আছে, বাংলার একরকম সিনট্যাক্স আছে, চাইনিজের একরকম সিনট্যাক্স আছে, অ্যারাবিকের একরকম সিনট্যাক্স আছে। একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা সিনট্যাক্স আছে। যেমন সি প্লাস প্লাসের একরকম সিনট্যাক্স, জাভা স্ক্রিপ্টের একরকম সিনট্যাক্স, হুম, শুধু জাভার একরকম সিনট্যাক্স। তবে এদের সাথে কিন্তু মিল আছে, বুঝছেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কিছুরই মিল আছে, কিন্তু হুবহু সেম হবে যে সিনট্যাক্সটা, বিষয়টা এরকম না। যেমন জাভা স্ক্রিপ্টে যদি আপনি এভাবে কোড লেখেন তাহলে কাজ করবে না। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেরকম সিনট্যাক্স আলাদা আলাদা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সিনট্যাক্স আলাদা আলাদা। তাহলে আমি আপনাদের জাস্ট 2-3টা বিষয় নিয়ে কথা বললাম। সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং আপনাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে প্রোগ্রামিং, আমাদের কম্পিউটার মূলত 0-1 ছাড়া আর কোনো কিছু বোঝে না। তো তাহলে আমরা যে কোডটা লিখি সেটা আলটিমেটলি 0-1এই কি হয়? 0-1এই ট্রান্সফার করায়। এটা আপনার দায়িত্ব না, এটা ওই যে মধ্যস্থতাকারী, ঠিক আছে, ওনার দায়িত্ব। সে এই বিষয় নিয়ে আপনার কোনো কিছু মাথা ঘামাইতে হবে না। আপনি শুধু কোড লিখবেন। আপনার দায়িত্ব কি? আপনি তো একজন প্রোগ্রামার বা কোডার। ঠিক আছে? তাহলে আপনার দায়িত্ব হচ্ছে কোড লেখা। 0-1এ কনভার্ট করা আপনার দায়িত্ব না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। 0-1এ কনভার্ট করা আপনার দায়িত্ব না, ওইটা কম্পাইলার করে নেবে। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এখন আপনি এখানে একটা জিনিস দেখেন যে এই জিনিসটাকে আমরা কি বলি বলেন তো? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোড, তাই না? আমরা যখন কোনো একটা এডিটরে, সেটা ভিএস কোড হোক অথবা কোড ব্লকস হোক, আমি যেটাতে এখন ইয়ে করতেছি এটার নাম হচ্ছে কোড ব্লকস। তো এই যে কোড লেখি, মানে কোনো কিছু লেখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তাহলে এই জিনিসটাকে কি বলা হয়? কোড, তাই না? এই জিনিসটাকে কি কি বলা হয়? কোড। কোড। যে কোড লেখে তাকে কি বলা হয়? কোডার। কোডার। আচ্ছা, এই কনসেপ্টটা কোত্থেকে আসে? এই কনসেপ্টটা নর্মাল একটা গ্রামারের কনসেপ্ট, ইংলিশ গ্রামারের। ঠিক আছে? জিনিসটা কি রকম? ধরেন ফার্ম মানে কি বলেন তো? ফার্ম মানে হচ্ছে চাষ করা। আর ফার্মার মানে কি? আপনি, কৃষক। হ্যাঁ, আপনি লাস্টে যখন ইয়ার যুক্ত করেন, ঠিক আছে, এটাকে বলা হয় সাফিক্স। এটা ইংলিশের একটা কনসেপ্ট। সাফিক্স হিসেবে যখন ইয়ার যুক্ত করেন তখন এটা মূলত আসলে ভার্ব। এটা হচ্ছে ভার্ব, ফার্ম। আর তার সাথে যখন ইয়ার যুক্ত করে ফেলেন তাহলে যে ওই ফার্ম করে, ঠিক আছে, মানে তখন এটা নাউন হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে এটা ইংলিশের কনসেপ্ট। ঠিক আছে? তো এখান থেকে আমি বুঝাচ্ছি আর কি। সো ফার্ম মানে আসলে চাষ করা, আর ফার্মার মানে যে চাষ করে। এরকম আরো কিছু শব্দ বলেন তো, ইয়ার আছে যেমন এরকম। স্যার গেম, গেমার। লাইট এটাও হতে পারে, যেমন গেম। ফাইটার।
ঠিক আছে, গেমার, হ্যাঁ ফাইট, ফাইট মানে হচ্ছে যে ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা, কিন্তু ফাইটার মানে কি, যে যুদ্ধ করে। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে কোড হচ্ছে এই কোড, এটা হচ্ছে কোড, আর কোডার মানে যে কোড করে, বুঝতে পারছেন এই। আচ্ছা, একইভাবে এই কনসেপ্ট থেকেই কিন্তু প্রোগ্রামার শব্দটা আসছে। হ্যাঁ, এখন ধরেন এই পুরোটা মিলে হচ্ছে একটা প্রোগ্রাম বা সফটওয়্যার, ঠিক আছে, সফটওয়্যার। আচ্ছা, আমি বলতেছি যে প্রোগ্রাম বা সফটওয়্যার কি, সেটা আমি পরে বলতেছি। বাট এই যে আমরা বলি না প্রোগ্রামার, ঠিক আছে, সো প্রোগ্রামার এই শব্দটাও কিন্তু এটা, যে এটা যদি প্রোগ্রাম হয় তাহলে যে প্রোগ্রাম করে তাকে আমরা বলতেছি প্রোগ্রামার, ঠিক আছে, লাস্টে ইয়ার যুক্ত করে দিচ্ছি। তো এখন পর্যন্ত আমি যে যেই বিষয়গুলো দেখালাম আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে। তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এটা আমরা দেখার চেষ্টা করলাম। কম্পিউটার আলটিমেটলি 0-1 ছাড়া, এগুলো কিন্তু আপনাদের আপনাদের আহ, বলা হয়েছিল যে আপনাদের কিন্তু মান্থলি পরীক্ষা হবে, ঠিক আছে। হ্যাঁ, সো মান্থলি পরীক্ষা কত মার্কের হবে? 100 মার্কের প্রতি মাসেই। এই 8 মাসে ইনশাআল্লাহ 8বার মান্থলি পরীক্ষা হবে এবং 100 মার্কের, ঠিক আছে। আহ, এবং এই 100 মার্কের মান্থলি পরীক্ষার মধ্যে আপনার 30 মার্কস থাকবে হচ্ছে এমসিকিউ, আর 50 মার্কস থাকবে হচ্ছে লাইভ প্রজেক্ট, মানে সরাসরি একটা প্রজেক্ট করতে দেওয়া হবে, ছোট, খুব বড় না, কারণ সরাসরি আর কত বড় প্রজেক্টই করা যাবে। আর 20 মার্কস হচ্ছে ভাইবা, ঠিক আছে। সো এই টোটাল হচ্ছে 100, এটা প্রতি মাসেই হবে। সো এই জিনিসটা হওয়ার পিছনে ডেফিনেটলি আপনারা বেনিফিটেড হবেন এই জিনিসটা হলে, কারণ অনেকের একটু জড়তা আছে, তারা এই যে ভাইভাতে মূলত সেই জড়তাটা কেটে যায়। হ্যাঁ, এছাড়াও অনেকের হচ্ছে লাইক আমরা যে সাপ্তাহিক যে অ্যাসাইনমেন্টগুলো দিব, উইকলি যে অ্যাসাইনমেন্টগুলো দিব, সেটাতে অনেক সময় বোঝা মুশকিল কে আসলে ইয়া করতেছে, কারণ এখন চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই প্ল্যাটফর্ম এমনভাবে ইয়া করে বসছে, জেকে বসছে, মানে চ্যাট জিপিটি ডেফিনেটলি ইফেক্টিভ, ঠিক আছে, এআই ডেফিনেটলি ভালো, কিন্তু ওই যে আমাদের ইউজ করাটা হচ্ছে ভুল পথে আমরা ইউজ করি। বিগিনারদের চ্যাট জিপিটি একটু, মানে প্রোগ্রামিং করার ক্ষেত্রে অ্যাটলিস্ট চ্যাট জিপিটি থেকে প্রথম বিরত থাকা উচিত বিগিনারদের। আপনি যখন প্রো হয়ে যাবেন, প্রফেশনাল হয়ে যাবেন, তখন আপনি মানে ইউজ করেন, ধুমায় ইউজ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাজ এ বিগিনার আপনি চ্যাট জিপিটি থেকে একটু দূরে থাকবেন। চ্যাট জিপিটি অন্য কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটু কম ব্যবহার করবেন, খুবই কম, ঠিক আছে, কারণ আপনার যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি এটা কমায় দেয় চ্যাট জিপিটি। এনিওয়ে, সো আমরা যে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টগুলো দিব ওইটা থাকে 20 মার্কসের, ঠিক আছে। তো আমি আপনাদের একটু জাস্ট এক ঝলক একটা দেখাই নিচ্ছি যে অনেকটা এরকম আপনাদের ট্র্যাক করা থাকে কিন্তু এই যে ধরেন ব্যাচ 8-এর একটা গ্রেড বুক এখানে দেখেন, এই যে দেখেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কে কতগুলা পরীক্ষা দিছে, কোন পরীক্ষায় কে কত মার্ক পাইছে, এখন পর্যন্ত র্যাঙ্ক কার 1, ঠিক আছে, র্যাঙ্ক 2 কার, র্যাঙ্ক 3 কার, ঠিক আছে, টোটাল কত মার্ক সে পাইছে, এখন পর্যন্ত কত পার্সেন্টেজ পাইছে, এগুলো সব কিছু আমাদের ট্র্যাক করা থাকে এবং আমাদের শিটে, এক্সেল শিটে উঠানো থাকে। এবং আপনাদের যখন সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এই সার্টিফিকেটে কিন্তু পার্সেন্টেজটা থাকবে, আপনি কত পার্সেন্টেজ মার্ক পাইলেন এই 8 মাসের এই কোর্স জুড়ে, সেটা কিন্তু উল্লেখ করা থাকবে যে কোর্স জগৎ থেকে আপনি কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করছেন অ্যান্ড ইউ হ্যাভ অবটেইনড অমুক পার্সেন্ট, ঠিক আছে, লাইক সেটা হতে পারে 70%, 75%, হোয়াটএভার, আপনি যত পার্সেন্ট অ্যাকোয়ার করবেন সেটাই লেখা থাকবে। তাহলে সার্টিফিকেটের ভ্যালুটা যদি আপনারা রাখতে চান তো ডেফিনেটলি এটাতে সিরিয়াস হতে হবে। এনিওয়ে, তাহলে দেখেন আমরা হচ্ছে এই কথাটা বললাম, কম্পিউটার মূলত 0-1 ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। আমরা যে কোড লিখি, কোডটা আসলে
জিরো ওয়ানে কনভার্ট করতে হয়। আর এই কনভার্টের কাজটি করে কে? একটু আগে আমরা সেটা কিন্তু বলে আসছি, তাই না? ইন্টারপ্রেটার এবং ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম। জি জি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু এক্সাম্পল এই যে অলরেডি এখানে দেওয়া হয়েছে। এবার চলেন প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি, প্রোগ্রামার কি। তো প্রোগ্রামার কি অলরেডি আপনাদের আমি বলছি, তাই না? তো প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এরকম কিছু, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন মিলে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, সেটাকে বলা হয় প্রোগ্রাম বা সফটওয়্যার। যেমন এই মুহূর্তে এই যে আমরা কোডটা লিখছি, এইটাকে আমরা একটা প্রোগ্রাম বলতে পারি বা সফটওয়্যার বলতে পারি। মনে রাখবেন যে প্রোগ্রাম শব্দটা এবং সফটওয়্যার এই দুইটা মূলত একই কনসেপ্ট, কনসেপ্ট একই, ঠিক আছে? যেটা প্রোগ্রাম সেটাই সফটওয়্যার। তবে আসলে এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে আমরা ছোট ছোট জিনিসগুলোকে, যেমন ধরেন এই আমরা যে কোডটা লিখছি, এই কোডটা মূলত একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। সেটা কি বলেন তো? দুইটা সংখ্যা নিবে এবং দুইটা সংখ্যা যোগ করে আমাদেরকে আউটপুট দেবে, মানে ইনপুট নেবে দুইটা সংখ্যা আর আউটপুট দেবে একটা সংখ্যা, ওই দুইটা সংখ্যার যোগফল। সো সাধারণত ছোট ছোট টাস্কের ক্ষেত্রে বা ছোট ছোট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন তৈরি হলে সেটাকে আমরা প্রোগ্রাম বলি, বুঝছেন? আর যখন হিউজ একটা আপনার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, এর মধ্যে অনেক ফিচার, তখন আপনি সেটাকে সফটওয়্যার বলতে পারেন। বাট আপনি যদি এটাকেও সফটওয়্যারও বলেন, কোনো সমস্যা নেই, এটাও একটা সফটওয়্যার। এটা এই মুহূর্তে এটা একটা সফটওয়্যার, এই যে দেখেন। হ্যাঁ, এবার সফটওয়্যার এমনকি এই সফটওয়্যার একটা ইএক্সি ফাইল তৈরি হয়ে গেছে। দেখেন আপনারা যখন কোনো সফটওয়্যার আপনারা ইনস্টল করেন আপনার কম্পিউটারে, আপনারা খেয়াল করবেন এটা আসলে ইয়া করা থাকে যেখানে দেখতে পান না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখাও যায়। সফটওয়্যারে ভিতরে একটা ফাইল থাকে, যে ফাইলের এক্সটেনশন হিসেবে থাকে ডট ইএক্সই, ঠিক আছে? কি থাকে? .exe। জি, ডট ইএক্সই মানে হচ্ছে এক্সিকিউটেবল, বুঝছেন? এই এক্সিকিউটেবল ফাইলটাই মূলত হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে? তো আমাদের এই প্রোগ্রামটা যখন আমরা রান করছি, সাথে সাথে এটার একটা সফটওয়্যার ভার্সন তৈরি হয়ে গেছে। দেখেন এই ক্ষেত্রে আপনার এখানে আর আসতে হবে না, আপনি চাইলে আমরা একটু কোডটা যেখানে তৈরি করছি, এই যে দেখেন। তো আমি যদি এই এই এটাকে ক্লোজ করে দিলাম, দেখেন কেটে দিলাম, এবং এটাতে আমি ডাবল ক্লিক করি, দেখেন আচ্ছা এখানে একটা কোনো একটা লাইব্রেরি কারণে সিস্টেম এরর দিচ্ছে, বাট যাই হোক, এটা মূলত এই যে এটা দেখেন, এটা কিন্তু আসলে অ্যাপ্লিকেশন এবং এটা একটা এক্সিকিউটেবল ফাইল, ঠিক আছে? এবং এইটা হচ্ছে আমাদের ওই যে সিপিপির কোড। তো যাই হোক, এই এক্সিকিউটেবল ফাইলটাকে ডাবল ক্লিক করলে ওই সেম আগের মতোই কমান্ড আসার কথা ছিল। এটা কোনো একটা ইরোর কারণে আসে নাই, সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু মূলত আগের মতোই আপনার কমান্ডটা আসার কথা ছিল। তাহলে সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে একটা কতগুলো ইনস্ট্রাকশনের এক সমষ্টি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি সফটওয়্যার বা প্রোগ্রাম হলো আসলে এ সেট অফ ইনস্ট্রাকশন, বলতে পারি এ সেট অফ ইনস্ট্রাকশনস, ঠিক আছে? এ সেট অফ ইনস্ট্রাকশনস, এ সেট অফ ইনস্ট্রাকশন মানে কি? ইনস্ট্রাকশনের সমষ্টি, মানে কতগুলো ইনস্ট্রাকশন। তাহলে কতগুলো ইনস্ট্রাকশন মিলে মূলত কি হয়? একটা প্রোগ্রাম হয় বা একটা সফটওয়্যার হয়। সুতরাং আমরা এখন যে কোডটা লিখছি, অর্থাৎ এই যে আমরা যখন এটাকে রান করাইতেছি, তখন যে জিনিসটা আমাদের সামনে আসতেছে, এই যে এটা, তো এইটা আমাদের মূলত কি? একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম। তাহলে এখানে কিন্তু আমাদের বেশি কমান্ড নাই, ঠিক আছে? অনেকগুলো কমান্ড এখানে যে দেওয়া হয়েছে তা বিষয়টা এরকম না। কাজ এখানে একটাই হচ্ছে, একটা সফটওয়্যার আসলে একটা নির্দিষ্ট কাজই করবে, একটা সফটওয়্যার একটা নির্দিষ্ট কাজই করবে, কিন্তু কমান্ড থাকে আসলে মাল্টিপল কমান্ড থাকে। যেমন দেখেন প্রত্যেকটা লাইনই এক একটা কমান্ড। যেমন এখানে আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এগুলো কি জিনিস এগুলো পরে বুঝবেন, আমরা মানে জাভাস্ক্রিপ্ট শিখব।
এখানে হচ্ছে ইনপুট নেওয়া হয়েছে, বুঝছেন, হোয়াইলের ভিতরে। এখানে হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করে সেটার আউটপুট করা হয়েছে। আর এখানে হচ্ছে এই ফাংশনটাকে, আমাদের মেইন ফাংশনটাকে টার্মিনেট করা হয়েছে। তাহলে এখানে কয়টা কমান্ড দেওয়া হয়েছে বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা কমান্ড মিলে মূলত আমাদের একটা কাজ করতেছে। সেই কাজটা কি? সাম জি, বলেন। সাম মানে যোগ করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই চারটা কমান্ড মিলে মূলত আমাদের যোগ করতেছে, দুইটা সংখ্যা নিয়ে সে এই দুইটা সংখ্যা যোগ করে দিচ্ছে। তো তাহলে একটা প্রোগ্রাম বা সফটওয়্যার কি বললে আপনারা পারবেন এখন থেকে, যে এ সেট অফ কমান্ড বা ইনস্ট্রাকশন, যেখানে হচ্ছে মূলত যে ইনস্ট্রাকশনগুলো মিলে কি হয়, একটা স্পেসিফিক কাজ সম্পন্ন করে। ঠিক আছে, তো এই যে দেখেন, একটা প্রোগ্রাম হলো ইনস্ট্রাকশনের তালিকা। ঠিক আছে, ওই যে যেটা বললাম, এ সেট অফ ইনস্ট্রাকশন, যা একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। দেখছেন, এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তার মানে আমাদের এটা কিন্তু একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করতেছে। সেই নির্দিষ্ট কাজটা হচ্ছে যোগ করা, সেটা বিয়োগ করাও হতে পারতো। ঠিক আছে, তো এবং কম্পিউটার দ্বারা এক্সিকিউটেড হয়। এবং কি হয়? কম্পিউটার দ্বারা এক্সিকিউট হয়। দেখেন আমরা যে এটা যে এক্সিকিউট করছি, আমি এক্সিকিউট যখন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন না যে আসলে আমি কিবোর্ড থেকে কি প্রেস করতেছি। মূলত আমি F9 প্রেস করতেছি। F9 প্রেস করলে এই কম্পিউটার মূলত এটাকে কি করে, এক্সিকিউট করে। বা আপনি এখান থেকে এই যে এইটা, এই যে আমি এখানে যে কার্সরটা রেখে দিছি, এটাতে প্রেস করলেও সেম জিনিসটাই আসবে। দেখেন, এই যে আসছে, বুঝছেন? তো এটাই বলা হয়েছে কম্পিউটার দ্বারা এক্সিকিউটেড হয়। তাহলে এ প্রোগ্রাম ইংলিশে আবার লেখা আছে, দেখেন মাঝখানে, এ প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, দ্যাট ইজ এক্সিকিউটেড বাই এ কম্পিউটার টু অ্যাকমপ্লিশ এ পার্টিকুলার টাস্ক। এ পার্টিকুলার টাস্ক মানে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। ঠিক আছে, যে কথাটা বাংলাতে লেখা হয়েছে সেটাই আবার ইংলিশে লেখা হয়েছে। আচ্ছা, এই ইনস্ট্রাকশন তৈরি করাকেই প্রোগ্রামিং বলে। তার মানে যে ইনস্ট্রাকশন তৈরি করে, এই ইনস্ট্রাকশন তৈরি করাকেই কি বলা হয়? প্রোগ্রামিং। প্রোগ্রামিং। ঠিক আছে, তাহলে আমি যদি ইনস্ট্রাকশন তৈরি করি, তাহলে লাইক আপনি দূর থেকে বলতে পারেন যে আচ্ছা, ও যে ওই ছেলেটা প্রোগ্রামিং করতেছে, অথবা আপনি বলতে পারেন ওই ছেলেটা কোডিং করতেছে, একই কথা। ঠিক আছে, তাহলে এটা কোড বা প্রোগ্রাম যেটাই বলেন, মূলত কথা একই। ঠিক আছে, কনসেপ্ট আসলে একই। তো আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এই ইনস্ট্রাকশন তৈরি করাকে প্রোগ্রামিং বলে। যে তৈরি করে তাকে প্রোগ্রামার বলে। তো যে প্রোগ্রামিং করে, যে কথাটা আমরা একটু আগে বলছিলাম, ওই যে ফার্মার, তারপর হচ্ছে ফাইটার। ঠিক আছে, এটা হচ্ছে সেটা গেল। এবার আসেন আইডিই। এটা কি? তো আইডিই হচ্ছে একটা সফটওয়্যার, আর কিছুই না, যেটা অনেকগুলো কাজ সম্পন্ন করে। ঠিক আছে, যেমন এই ভিএস কোড হচ্ছে একটা আইডি। আইডি মানে হচ্ছে যে এর মধ্যে এমন একটা ফিচার দেওয়া আছে যার মাধ্যমে আপনি আসলে কোডিং করতে পারেন, এবং এর মধ্যে ইন্টিগ্রেটেড অনেক কিছু আছে। আপনি শুধু কোড লিখলেই তো হবে না। ধরেন আপনি এই কোডটা ভিএস কোডের মধ্যে না, সরি, ওই কোড ব্লকসের মধ্যে না লিখে আপনি যদি এরকম কোথাও লিখতেন, অন্য কোথাও লিখতেন, মনে করেন নোটপ্যাডে লিখলেন, তাহলে আপনি কি রান করতে পারবেন? পারবেন না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে নোটপ্যাডের মধ্যে কম্পাইলার নেই। সো আইডি হচ্ছে একটা সফটওয়্যার। আইডি হচ্ছে মূলত একটা সফটওয়্যার যার মধ্যে অনেক কিছু থাকে প্যাকেজড অবস্থায়। আইডি হচ্ছে একটা সফটওয়্যার, আর কিছুই না। আইডি কি? একটা সফটওয়্যার। এর মধ্যে মূলত অনেক কিছুই থাকে যার মধ্যে আমরা কোডিং করতে পারি, সোজা কথা। আপাতত এতটুকু জানলেই এনাফ। ঠিক আছে, কারণ প্রথমেই আমরা খুব বেশি যদি গভীরে চলে যাই, তাহলে আবার অনেকের কাছে কঠিন মনে হতে পারে। সো আইডি হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো ইতে এনভায়রনমেন্ট, ডিতে ডেভেলপমেন্ট, আইতে ইন্টিগ্রেটেড। সো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে কি? আচ্ছা, আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। ধরেন এই কোডটা নোটপ্যাডে যদি আমরা লিখি তাহলে কাজ করবে না, কিন্তু কোড ব্লকে লেখার জন্য কাজ করতেছে। এর কারণটা কি জানেন?
এর কারণটা হতেছে কোড ব্লকসের মধ্যে কম্পাইলার আছে। কি আছে? কম্পাইলার আছে। আর এই কম্পাইলারের কাজটা কি বলেন তো? ওই যে কিসে কনভার্ট করা? জিরো জিরো ওয়ান। ওয়ান। জিরো ওয়ানে কনভার্ট করা। তো কম্পিউটার যেহেতু এই ভিএস কোডের মধ্যে, সরি আমি বারবার ভিএস কোড বলতেছি কারণ ভিএস কোড সবসময় বেশি ব্যবহার করা হয় তো, বাট এই কোড ব্লকস নিয়ে কিন্তু আমি 7-8 বছর কাজ করছি, মানে কোড ব্লকসের ভিতরেই কোড করছি। কারণ যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম তখন তো কোড ব্লকসেই কাজ করতাম এবং সি প্লাস প্লাস নিয়ে কাজ করতাম। এনিওয়ে, তো এই আপনার কোড ব্লকসের মধ্যে যেহেতু কম্পাইলার আছে, সুতরাং আপনি যে কোডটা লিখতেছেন, কোডটা যখন রান করতেছেন তখন কম্পাইলার সেটাকে ইকুইভ্যালেন্ট জিরো ওয়ানে কনভার্ট করতেছে। ঠিক আছে, এই টাইপের জিরো ওয়ানে কনভার্ট করতেছে এবং কম্পিউটার সেটাকে বুঝতে পারতেছে। কিন্তু নোটপ্যাডের মধ্যে কোনো কি নাই, কম্পাইলার নাই, যার ফলে কম্পিউটার সেটাকে কি করতে পারতেছে না, এক্সিকিউট করতে এইদিকে পারতেছে। হ্যাঁ এক্সিকিউট করতে পারতেছে, মানে জিরো ওয়ানে কনভার্ট করতে পারতেছে না। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বিষয়। তো এমন আইডি হচ্ছে যে এমন একটা সফটওয়্যার যার মধ্যে মূলত আমরা কোডিং করি বা কোড লেখি, সোজা কথা কোডকে লেখি। কারণ হচ্ছে এর মধ্যে ইন্টিগ্রেটেড অনেক কিছু এর মধ্যে আছে, যেমন হচ্ছে কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে, তারপরে সিনট্যাক্স হাইলাইটার আছে। সিনট্যাক্স হাইলাইটার জিনিসটা কি? দেখেন আমরা যে প্রত্যেকটা লেখায় লিখছি, আপনারা খেয়াল করছেন কিনা যে কিছু আপনার ওয়ার্ড আসছে গ্রিন, কিছু ওয়ার্ড আসছে ব্লু, কিছু ওয়ার্ড আসছে আপনার এই যে রেড, ঠিক আছে, তাই না? এরকম করে আসছে। তো এগুলোকে বলা হয় সিনট্যাক্স হাইলাইটার, মানে সিনট্যাক্সটাকে হাইলাইট করে। সিনট্যাক্স, এগুলো সিনট্যাক্স না, এগুলো সিনট্যাক্স তো, তাই না? সি প্লাস প্লাসের সিনট্যাক্স। তো এই সিনট্যাক্সকে কি করে? হাইলাইট করে, এই জন্য এটাকে বলা হয় সিনট্যাক্স হাইলাইটার। বুঝছেন? আচ্ছা, তাহলে এই সফটওয়্যারের মধ্যে আপনার সিনট্যাক্স হাইলাইটার আছে, কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে, সব কিছু একসাথে একটা সফটওয়্যারের মধ্যে আছে। যদি সেটা না থাকতো তাহলে কি করতে হতো জানেন? আপনার এখানে এক জায়গায় কোডিং লেখা লাগতো, আরেক জায়গায় কম্পাইলার থাকতো, সেই কম্পাইলারটাকে আপনার আনতে হইতো। ঠিক আছে, মানে একটা অন্যরকম একটা অবস্থা। তো আইডি যেটা করে বা একটা সফটওয়্যার, কোড ব্লকস বা ভিএস কোড সফটওয়্যার, এগুলো আসলে এত সুন্দর করে আমাদের কোডগুলোকে হাইলাইট করে, যেমন সিনট্যাক্সটা হাইলাইট করে, এর মধ্যে কম্পাইলার টম্পাইলার সব কিছু আছে, যার ফলে খুব সুন্দর করে এটাকে রান করতে পারি আমরা। হ্যাঁ, এই জিনিসটা মূলত আহ, এই সফটওয়্যারের মধ্যে সব কিছু ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। এই জন্য এর নাম হচ্ছে আইডিই, কারণ আইডির প্রথম যে অক্ষরটা সেটাই হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, অর্থাৎ সে এমন একটা পরিবেশ দেয় যেই পরিবেশের মধ্যে আপনি কোড লিখতে পারেন এবং সেই কোডটা কি হয়, রান করতে পারেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আইডি। হ্যাঁ, সো আমরা যদি একটু আমাদের ডকুমেন্টেশনে আবার চলে যাই, এই যে আমাদের ডকুমেন্টেশন। সো ডকুমেন্টেশনের মধ্যে দেখেন অলরেডি লেখা আছে যে কমন টাস্ক অফ অ্যান আইডি। আইডির মধ্যে অনেক কিছু টাস্ক আছে, যেমন হচ্ছে অটো কমপ্লিট। আচ্ছা, অটো কমপ্লিট মানে হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এটা ভিএস কোডে আছে, অনেক এক্সটেনশন আছে। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব। এরপরে ইন্টারপ্রেটার আছে, সেটা তো আমরা বললামই। কম্পাইলার আছে, সেটাও আমরা বলছি। সিনট্যাক্স হাইলাইটার আছে, সেটাও আমরা বলছি। ডিবাগিং কি জিনিস? মানে আপনার বাগ, বুঝছেন? আপনার ধরেন প্রোগ্রামিংয়ে বা কোডিংয়ে আপনি হচ্ছে কিছু একটা করছেন যার মধ্যে একটা ভুল আছে, যেই ভুলটা আপনি ধরতে পারতেছেন না, তাহলে আপনি ডিবাগ করতে পারেন। এই যে দেখেন ডিবাগ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন কি? অনেক ছোট লেখাটা, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি, ডিবাগটা হচ্ছে লাইন বাই লাইন আপনাকে ইয়া করে করে দেখায় যে কোথায় ভুলটা হলো। আপনি ধরেন যে আহ, যদি নিজে ভুলটা ধরতে পারেন তাহলে তো হলোই, কিন্তু নিজে যদি না ধরতে পারেন তাহলে অনেক সময় আমাদের ডিবাগের হেল্প নিতে হয়। সো দেখেন এটা কিন্তু আমাদের এই যে, যেহেতু কোড ব্লকস একটা আইডি, সো কোড ব্লকসের মধ্যে কিন্তু ডিবাগটা অলরেডি আছে। তাহলে এত কিছু মানে সব কিছু ইন্টিগ্রেটেড অবস্থা। ইন্টিগ্রেটেড মানে একসাথে থাকা, বুঝছেন? একসাথে থাকা আছে একটা আইডির মধ্যে। তো এই কারণে আমরা আসলে কোড লেখার জন্য আইডি ব্যবহার করি। তাহলে আপনাদের যদি এখন কেউ প্রশ্ন করে
আচ্ছা, কোড লেখার জন্য কেন আপনারা আইডি ব্যবহার করেন? ঠিক আছে, তাহলে আপনারা বলবেন আইডি আমরা এই কারণেই ব্যবহার করি, আইডি হচ্ছে একটা সফটওয়্যার এবং আইডির মধ্যে একসাথে অনেকগুলো কাজ করা যায়, ইন্টিগ্রেটেড থাকে। এগুলো কি কি কাজ করা যায়? যেমন এখানে অটো কমপ্লিট হয়, কোড অটো কমপ্লিট হয়ে যায়। তারপরে হচ্ছে এখানে ইন্টারপ্রেটার আছে, কম্পাইলার আছে। হ্যাঁ, এখন যে আপনাকে প্রশ্ন করতেছে সে যদি বলে আচ্ছা আপনি বললেন ইন্টারপ্রেটার, কম্পাইলার এগুলো কি জিনিস, আপনি বলবেন তখন যে কম্পিউটার কিন্তু জিরো আনসার কিছুই বোঝেন না, আপনি যতই প্রোগ্রামিং লেখেন। হুম, তাহলে এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার মূলত কি করে? এদেরকে জিরো ওয়ানে কনভার্ট করে। আমরা যে কোডটা লিখি সেই কোডটাকে জিরো ওয়ানে কনভার্ট করে। তারপর এখানে ডিবাগিং করা যায়। তারপর এখানে সিনট্যাক্স হাইলাইটেড আছে, যার ফলে আমাদের কোডটা দেখতে অনেক সুন্দর হয়। হ্যাঁ, এই যে দেখেন কোডটা দেখতে অনেক সুন্দর হয়েছে। যেমন আমি যদি এটাকে অন্য কোথাও লিখি, লাইক কথার কথা, আমি একটা নোটপ্যাড ওপেন করলাম, এই সো এর মধ্যে আমি ধরেন যে এই কোডটা লিখলাম, দেখেন তো এখানে কোনো কালার টালার এরকম কোনো কিছু আছে? সিনট্যাক্সকে কি হাইলাইট করছে? করেনি। না। সো দেখতে একটা মানে বিশ্রী অবস্থা, তাই না? তো এটাতে কিন্তু আমাদের আসলে খুব একটা লাভ নাই। সো আর এটা দেখতেই অনেকটা সুন্দর, ঠিক আছে, আপনি দেখেই বুঝতে পারতেছেন ওয়াও, আপনার মানে এর মধ্যেই থাকতে ইচ্ছা করবে, বিষয়টা এরকম। তো যাই হোক, এই হচ্ছে আইডির কনসেপ্ট। তাহলে আমাদের কি কি আমরা আমাদের কোডিংয়ের ক্ষেত্রে একটাই আইডি ব্যবহার করব, সেটা হচ্ছে ভিএস কোড, যেটা হচ্ছে এইটা। এবং ভিএস কোডের মধ্যে আপনি মোটামুটি সব কাজই করতে পারবেন। এই যে সি প্লাস প্লাসে কোড লিখলাম, এটা আমি ইচ্ছাকৃতভাবে কোড ব্লকসে লিখলাম, এটা কিন্তু ভিএস কোডেও লেখা যায়, বুঝছেন? ভিএস কোডে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন, ঠিক আছে, আর সমস্ত কাজই মোটামুটি ভিএস কোডে করা যায়। পাইথনের কোড করতে পারবেন, পিএসপির কোড করতে পারবেন, জাভাস্ক্রিপ্টের কোড করতে পারবেন, সব কিছু করা যায়, ঠিক আছে। এই জন্য ভিএস কোড খুবই খুবই পপুলার, এবং ভিএস কোডের জন্য আপনার কোনো টাকা ব্যয় করতেও হয় না। এটা ওপেন সোর্স এবং ফ্রি একটা সফটওয়্যার। সত্যি কথা, ভিএস কোড যদি মানে এখন যে অবস্থা, ভিএস কোড এতটাই পপুলার, এরা যদি টাকা দিয়েও কিনতে হতো মানুষ তাও কিনতো, কারণ অন্যান্য আইডিয়া আসলে এর ধারে কাছেও নাই। এত এত বিষয় আছে ভিএস কোডের মধ্যে। আচ্ছা, তো চলেন আমরা এখন একটা খুব কমন একটা প্রশ্ন, যে প্রশ্নটা অনেকেই ভুল চিন্তা করে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্যটা, আচ্ছা আপনাদের আমি হচ্ছে 2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, বলে রাখতেছি যে এই যে ডকুমেন্টেশনটা, এটা কিন্তু আপনাদের একদম একটা নোটের মতো কাজ করবে, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সুন্দর। স্যার এইটা আমরা কোথায় পাবো এই নোটটা? আমাদের কি দিয়ে দেওয়া হবে? অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ক্লাসের শুরুতেই দিয়ে দেওয়া হয়েছে আপনাদের। যে নোটিশ চ্যানেল আছে সেই চ্যানেলে যাই দেখবেন। হুম, আহ, তো এটা আপনাদের স্কিলটা শেখার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা ভিডিও দেখবেন, মানে এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা দেখবেন, ভিডিওর সাথে সাথে এই নোটটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এবং মনে রাখবেন যে এই নোট থেকে কিন্তু আপনাদের যে মান্থলি 100 মার্কের পরীক্ষা হবে, সেখান থেকে এমসিকিউ আসবে, এবং এখান থেকে অনেক ভাইবা টাইবাও করা হবে। এবং যে টপিকগুলো আমি আপনাদের পড়াচ্ছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। সো সেই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেনও করা হবে আপনাদের। আহ, একটা কনসেপ্ট আসলে ভিতর থেকে বুঝতে পারছেন কি না সেই জিনিসটা আমরা আসলে বোঝার চেষ্টা করব। যেমন প্রোগ্রামিং, কম্পিউটার আসলে জিরো ওয়ান বোঝে, ধরেন আপনাদের এভাবে একটা প্রশ্ন করতে পারি, আমরা জানি যে কম্পিউটার জিরো ওয়ান বোঝে, হ্যাঁ, জিরো ওয়ান ছাড়া অন্য কোনো কিছু বোঝে না, তো আমরা তো কোডিং করার ক্ষেত্রে জিরো ওয়ান লিখি না, আমরা তো লিখি অন্য কিছু, তাহলে সেটা কম্পিউটার কীভাবে বোঝে? সো লাইক আপনি এক্সপ্লেন করবেন, আপনি যদি জানেন যেভাবেই কোশ্চেন করা হোক আপনি পারবেন। এই জন্য আপনারা যদি মানে অনেক সময় এটা হয় যে অনেকে লাইভ ক্লাসে উপস্থিত থাকতে পারে না, হয়তো তার টাইমের সাথে মিলে না, বা এরকম অনেক কারণই থাকতে পারে। তো তারা যেটা করবেন, এই ভিডিওটা ডেফিনেটলি আপনারা রেকর্ড দেখতেছেন, রেকর্ড ভিডিওটা বারবার বারবার দেখবেন,
এবং যারা লাইভ ক্লাস করতেছেন তারাও দেখবেন রেকর্ড ভিডিওটা, ঠিক আছে? অ্যান্ড এই ডকুমেন্টেশনটা দেখে দেখে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবেন। যাই হোক, তো চলেন আমরা এখন ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুইটার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করব, এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে একটা মিথ প্রচলিত আছে, যেটা ডেভেলপারদের মধ্যেও অনেক সময় দেখা যায়, বা যারা মোটামুটি মাত্র প্রোগ্রামিং দুনিয়াতে প্রবেশ করতেছে তাদের মধ্যে তো খুব বেশি পরিমাণ দেখা যায়। যেমন ওয়েব ডিজাইন জিনিসটা কি? ওয়েব ডিজাইন জিনিসটা হচ্ছে যে লাইক আপনার একটা ওয়েবসাইট কেমন হবে, ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, বুঝছেন? সেইটা ওয়েব ডিজাইন মানে আপনি কোড লিখে আপনি যে ওয়েব ডেভেলপ মানে ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইট তৈরি করার আগে আপনি বিভিন্ন টুলস আছে, যেমন অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে, অ্যাডোবি এক্সডি, দেখেন আমি দেখাচ্ছি, এই যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি এক্সডি, ফিগমা খুবই জনপ্রিয় এই মুহূর্তে। সো এই ফাইলগুলো দিয়ে কি করা হয়, আপনি একটা ওয়েবসাইট তৈরি করার আগেই কোন পেজের ডিজাইন কেমন হবে, হ্যাঁ, সেই জিনিসটা আগে তৈরি করা হয়। এতে করে যেটা সুবিধা হয় ডেভেলপারদের জন্য, ঠিক আছে, যারা কোড করে আর কি, কোড করে আসলে ওয়েবসাইটটা তৈরি করবে, তো তাদের জন্য সুবিধা হয়। সুবিধাটা কি, যে ডিজাইনটা যেহেতু দেখতেই পাচ্ছে, খুব আপনার মানে ধরেন যে আপনি বাড়ি নির্মাণ করবেন, সো বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আপনার লাইক যদি ডিজাইনটা আগে থেকে আপনি ইঞ্জিনিয়ারকে দিয়ে করায় নিয়ে আসেন, তাহলে বাড়িটা নির্মাণ করতে সুবিধা হয় না, যে এখানে এতগুলো পিলার হবে, এখানে এতগুলো এটা হবে, তাই না? সো একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রেও জিনিসটা তাই। আপনি যদি আগে থেকে একটা ডিজাইন করে রাখেন যে আমার ওয়েবসাইটটা এরকম হবে ডিজাইনারকে দিয়ে, তাহলে ডেভেলপারের ক্ষেত্রে অনেক সুবিধা হয় যে সেটাকে ডেভেলপমেন্ট করা মানে তৈরি করা। সেম কনসেপ্ট, আমি সেই বাড়ির কনসেপ্টটা আবার চলে যাই। ধরেন ডিজাইনটা করা আছে যে এখানে এতগুলো কলাম হবে, ভীমে এতগুলো রড হবে, ঠিক আছে, পিলারে এতগুলো রড হবে। এখন এই জিনিসটা যখন যে এই বাড়ি নির্মাণ করে মিস্ত্রি, ঠিক আছে, তো উনি যখন দেখতে পারবে, ও আচ্ছা এখানে এতগুলো রড দেওয়া হবে, হ্যাঁ, এখানে এটা লাইক আপনার এত ইঞ্চি হচ্ছে লম্বা হবে, ঠিক আছে। সো এই বিষয়গুলো যখন সে একটা কাগজ কলমেই দেখতে পাচ্ছে, তখন তার জন্য কিন্তু ওটা ডেভেলপ করা মানে ওই বিল্ডিংটা তৈরি করা এটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে না? কনসেপ্ট কি বুঝতে পারছেন? সো আপনার যে ওয়েবসাইটটা তৈরি করা লাগবে, সেই ওয়েবসাইটের ডিজাইন প্রত্যেকটা পেজ কেমন হবে দেখতে, ঠিক আছে, সেটার সেইটা আগে থেকেই ডিজাইনাররা কি করে, আপনাকে ডিজাইন করে দেয়। তো আপনি অ্যাজ এ ডেভেলপার হিসাবে কি করবেন, ওইটাকে কোড করে ডেভেলপ করবেন, ওয়েবসাইটটা তৈরি করবেন। মূলত আপনি মেইন কাজ করবেন, ডিজাইনার মূলত আপনাকে একটা মূলত এইটা ডিজাইন করা মানে কোড করার পরে দেখতে কেমন হবে সেটা আগে থেকে একটা ডিজাইনে করে দেবে, বুঝতে পারছেন? তো ধরেন আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন ফিগমাতে কিছু ডিজাইন সার্চ করার চেষ্টা করি আমরা। ফিগমা ডিজাইন, ধরেন এখানে অনেক ওয়েবসাইট, ধরেন কথার কথা এই যে দেখেন, ধরেন এটা একটা ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন? সো এটা একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটা যখন ডেভেলপ করা হবে এটা দেখতে এরকম হবে, কিন্তু এটা কিন্তু মেইন ওয়েবসাইট না, ঠিক আছে। খেয়াল করেন, এটা এই মুহূর্তে এখানে একটা ইমেজ ফাইল, কিন্তু এটার যদি ফিগমা দিয়ে করা হয় তাহলে এটা ফিগমা ফাইল থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এইটা মূলত কি করা হবে, বিভিন্ন টুলস আছে যেমন অ্যাডোবি এক্সডি, তারপরে অ্যাডোবি ফটোশপ, তারপর হচ্ছে ফিগমা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়, এটা আমি বললাম। তো ফিগমা দিয়ে কী করা হয়, এরকম ডিজাইন করা হয় আগে। এইবার ক্লায়েন্ট আপনাকে এই ডিজাইনটা দিয়ে দিবে,
দিয়ে বলবে যে এই হচ্ছে আমার ডিজাইন, ওয়েবসাইটের ডিজাইনটা আপনি ডেভেলপ করবেন, কিন্তু আমার ডিজাইনটা মানে এরকমই যেন হয়। ঠিক আছে, এখন আপনি ডিজাইনটা দেখে দেখে আপনি রিয়েল কোডে লেখা শুরু করলেন। এটা এটা কিন্তু করতে কোড লাগবে না, তাই না? অ্যাডোবি ফটোশপ ব্যবহার করতে কি কোড লাগে? না স্যার। কোড লাগে না। সো ফিগমা ব্যবহার করতে কোড লাগে না। সো এটা মূলত একটা টুলস, যেটা হচ্ছে ডিজাইন, কোনো কিছু ডিজাইন করার জন্য টুলস। ঠিক আছে, তাহলে আমরা এখন আবার ব্যাক টু দ্য ডেফিনেশন। আমরা প্রথমে ওয়েব ডিজাইনের ডেফিনেশন চলে যাই। সো ডিজাইনিং দ্য ওভারঅল লুক অ্যান্ড ফিল অফ এ ওয়েবসাইট, ক্রিয়েটিং ভিজুয়াল এলিমেন্টস সাচ অ্যাজ লোগো, আইকন, বাটন, গ্রাফিক্স। সো এখানে বলা হচ্ছে যে ডিজাইনটা হচ্ছে আসলে একটা লুক তৈরি করা। ঠিক আছে, যে একটা ওয়েবসাইট আসলে দেখতে কেমন হবে, তার ভিজুয়ালটা কেমন হবে, তার মধ্যে লোগো কিভাবে থাকবে, তার মধ্যে আইকন কিভাবে থাকবে, তার মধ্যে বাটন কিভাবে থাকবে, হ্যাঁ, বিভিন্ন গ্রাফিক্স কিভাবে থাকবে, এই জিনিসটার একটা ওভারঅল লুক, একটা লুক। এটা কিন্তু অ্যাকচুয়াল ইমপ্লিমেন্ট না। আর ওয়েব ডেভেলপমেন্ট কি? ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে এই যে ডিজাইনটা দেওয়া হলো, মনে করেন এটা এটা এই ডিজাইনটাকে অ্যাকচুয়াল কোডে ট্রান্সফার করা, অ্যাকচুয়াল কোডে সেটাকে রূপান্তর করা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। জি, তাহলে আপনারা কি এখন মোটামুটি বলতে পারবেন যে ওয়েব ডিজাইন কি আর ওয়েব ডেভেলপমেন্ট কি? ওয়েব ডিজাইন হচ্ছে আসলে বিভিন্ন টুলস আছে, যে টুলসের মাধ্যমে প্রত্যেকটা পেজ আসলে দেখতে কীরকম হবে সেটা ওই টুলস দিয়ে তৈরি করা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব ডিজাইন। আর ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে ওই যে ডিজাইনটা দেওয়া হয়েছে ওই ডিজাইনটাকে অ্যাকচুয়াল কোডে করা। তো আমি আবার সেই বাড়ির উদাহরণে চলে যাই। ধরেন যে ইঞ্জিনিয়ার যখন ডিজাইনটা দিয়ে দেয় একটা বইয়ে, ওই বইটার ডিজাইন দেওয়ার সাথে সাথে কি ওটাই কি বাড়ি? বলেন তো, বইয়ের না মধ্যে স্যার। না, ওটা তো হচ্ছে একটা ডিজাইন। ওটা জাস্ট একটা ডিজাইন, ওটার কিছুই না। ওটা বিভিন্ন, যেমন যারা হচ্ছে বাড়ির ডিজাইনের ক্ষেত্রে যে টুলস ব্যবহার করে সেই টুলসের নাম হচ্ছে অটোক্যাড। ঠিক আছে, সো ওটাও একটা টুলস দিয়ে করা হয় কিন্তু, বুঝছেন? তো ওই ডিজাইনটাও একটা টুলস দিয়ে করা হয়। সো অটোক্যাড দিয়ে তারা হচ্ছে একটা ইয়ে করে দেয়, কিন্তু অ্যাকচুয়াল বাড়ি কিন্তু হয় নাই। অ্যাকচুয়াল বাড়ি কারা করবে? সেটা মিস্ত্রিরা করবে। তো তারা হচ্ছে ওই ডিজাইনটা দেখে দেখে কি করে, চিন্তা করে, ও আচ্ছা এখানে এটা ছাদে হচ্ছে এত ইঞ্চি ঢালাই অমুক তমুক, হ্যাঁ, এভাবে করে তারা অ্যাকচুয়াল বাড়িটা তৈরি করে। তো তাহলে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তাই। মূলত ডিজাইনাররা যেটা করে, তারা এরকম একটা ডিজাইন করে এবং সেই ডিজাইনের জন্য তারা বিভিন্ন টুলস ব্যবহার করে। সেই টুলসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফিগমা। মূলত তারা ফিগমা ব্যবহার করে এই ইয়া করে, অথবা অ্যাডোবি ফটোশপ দিয়েও অনেকে করতে পারে, চাইলেই করতে পারে, কোনো সমস্যা নেই, অ্যাডোবি ফটোশপ দিয়েও করা যাবে এবং অনেকে করেও। তো অথবা অ্যাডোবি এক্সডিটাও বেশ ভালো মতো, মানে ফিগমার পরেই যদি আমরা সেকেন্ড জনপ্রিয় বলি তাহলে সেটা হচ্ছে অ্যাডোবি এক্সডি। তো অ্যাডোবি এক্সডি ফিগমার মতোই, হ্যাঁ। তো এগুলোতে মূলত আগে একটা ডিজাইন করে, এবার এই ডিজাইনটা হচ্ছে অ্যাকচুয়াল কোড করে সেটাকে অ্যাকচুয়াল ওয়েবসাইটে পরিণত করে একজন ওয়েব ডেভেলপার। তাহলে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট কি এক জিনিস? এক জিনিস না। আমাদের এখানে একটা মিসকনসেপশন, আমি যেটা প্রথমে বলছিলাম যে আমাদের অনেক বেসিক ওয়েব ডেভেলপারদের মধ্যেও একটা মিসকনসেপশন আছে। তারা মনে করে কি যে একটা ওয়েবসাইটের ওই HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে যে ফ্রন্ট এন্ড পার্টটা করা হয় এটাকে মনে হয় ওয়েব ডিজাইন বলা হয়। তারা এটা মনে করে অনেকে। ঠিক আছে, স্টিল এখনও অনেকে এটা মনে করে, আসলে এটা কিন্তু ওয়েব ডিজাইন না। আপনি তো এতদিন এতদিন আমি এইটাই জানতাম যে ফ্রন্ট এন্ডটা ডিজাইন আর ব্যাক হ্যাঁ, এন্ডটা হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, এই যে আমি বললাম না, এটা স্যার, শুধু এইটা দিয়ে same confusion। আমরা আমি যেহেতু অতীতেও যে অনেক স্টুডেন্টকে ইয়ে করছি, তো অনেকেই হচ্ছে এটা জানতো, কিন্তু এটা অ্যাবসোলিউটলি রং। ঠিক আছে, মানে আছে না কিছু কিছু জিনিস 30% ঠিক আছে, বাকি হয়তো 70% ভুল, কিন্তু ওটা একেবারে 0 মানে পার্সেন্ট হচ্ছে ভুল কনসেপ্ট। তো মূলত আপনি যে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড পার্টটা করেন সেটাও কিন্তু একটা ওয়েব ডেভেলপমেন্টই। সেটা কি? ওয়েব ডেভেলপমেন্টই, কারণ আপনি তো
অ্যাকচুয়াল কোড লিখে করছেন এটা, নাকি অ্যাডোবি ফটোশপ দিয়ে করছেন? না স্যার, কোড লেখে। কোড লিখে করছেন। আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই ধরনের জিনিসপত্র দিয়ে করছেন, তাহলে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন করবেন তাহলে তো আপনি কোড লিখে করছেন। তাহলে কোড লিখে যখন করবেন সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েব ডেভেলপমেন্ট। সেটা আপনি ফ্রন্ট এন্ড করেন, ব্যাক এন্ড করেন, অথবা ফুল স্ট্যাক করেন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে করেন, হোয়াট এভার। তো এই কনসেপ্টটা অনেকেরই আসলে একটু ভুল ধারণা থাকে, সেই ভুল ধারণাটা আশা করি আজকের পর থেকে ভেঙে যাবে ইনশাল্লাহ। আমরা কোডিংটা শুরু করব। আমাদের জার্নিটা মানে থিওরিটিক্যাল অনেক কিছুই আলোচনা করা হলো, তো আমরা আস্তে আস্তে এখন কোডিংয়ের দিকে যাব। সো আমরা শুরুটা করব কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল দিয়ে। মনে রাখবেন এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, এটাকে সংক্ষেপে আমি জেএস লিখলাম। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এটাকে বলা হয় ওয়েবসাইটের বলতে পারেন প্রাণ বলতে পারেন, ঠিক আছে? ওয়েবসাইটের প্রাণ। কি জন্যে? কারণ আপনি ধরেন লাইক ব্যাকএন্ডে হচ্ছে আমরা পিএইচপি শেখাবো, তাই না? সো ব্যাকএন্ডে পিএইচপির বদলে আপনি চাইলে কিন্তু পাইথন ব্যবহার করতে পারতেন, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু ব্যাকএন্ডেও জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারতেন, ঠিক আছে? আচ্ছা, তার তারপর আপনি চাইলে ব্যাকএন্ডে রুবি ব্যবহার করতে পারতেন। রুবি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আপনি চাইলে ব্যাকএন্ডে হচ্ছে, আমি যদি এগুলোর ফ্রেমওয়ার্ক বলি তাহলে এটা হবে রুবি অন রেইলস। তারপর আপনি জ্যাঙ্গো ব্যবহার করতে পারতেন, ঠিক আছে? পাইথনের যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে জ্যাঙ্গো। সো ব্যাকএন্ডে আপনার হিউজ মানে আছে, কিন্তু অপশন আছে। আপনি চাইলে পিএইচপি ব্যবহার করতে পারেন, পাইথন ব্যবহার করতে পারেন, জাভাস্ক্রিপ্ট, হোয়াটএভার। কিন্তু ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই তিনটার কোনো বিকল্প নাই, এগুলোর বিকল্প আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টকে বলা হয় ওয়েবসাইটের প্রাণ বা ওয়েব অ্যাপ্লিকেশনের প্রাণ, কারণ এটা ছাড়া কখনোই সম্ভব না। বুঝতে পারছেন? এইচটিএমএল, জি স্যার। সিএসএস, জাভাস্ক্রিপ্ট ছাড়া এটাকে যতই আপনি নেগলেক্ট করেন, কারণ এইচটিএমএল, সিএসএস খুবই সহজ, জাভাস্ক্রিপ্ট একটু লজিক্যাল পার্ট, যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল, সিএসএস কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বরং এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো কিন্তু অনেক সহজ, এইচটিএমএল, সিএসএস অনেক সহজ। অনেক সহজ থেকে এটা অনেকে অবজ্ঞা করে, ঠিক আছে? যে ওই যে অনেক সময় গরিব মানুষকে যেরকম অবজ্ঞা করা হয় বা অনেকে করে, হ্যাঁ, তো বিষয়টা এরকম। কিন্তু মূলত ওই যে লাইক কৃষককে কি করা হয়? কৃষক অবজ্ঞা করা হয় না? কিন্তু কৃষকরা যদি সবাই কাজ করা বাদ দেয়, আপনি কি খাবেন? না একদম। তাই না? তো এটা তো আর কেউ চিন্তা করে না, অথচ তাদেরকে ঠিকই অবজ্ঞা করতেছেন। তো এখানে হচ্ছে এইচটিএমএল, সিএসএস হচ্ছে বিষয়টা এরকম যে এটা ছাড়া আসলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন সম্ভব না। তো যাই হোক, আমরা এইচটিএমএল শুরু করব, এবং এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আমি সেটাও বলছি। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে জাস্ট কিছু ট্যাগ লেখা হয়, এই ট্যাগ যদি আপনি লেখেন তাহলে একটা স্পেসিফিক কাজ করে, ঠিক আছে? আপনি ব্রাউজারে একটা দেখবেন যে সেটার একটা আউটপুট চলে আসছে। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে হচ্ছে এইচটিএমএল, তারপরে সিএসএস, তারপরে স্যাস। যদিও স্যাসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্লেভার আছে, স্টিল এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। স্যার এই সেন্সটা কি? আচ্ছা, স্যাসটা কি সেটা আমরা সিএসএস এর পরে শিখবো, ঠিক আছে? এখন আর এই টার্মটা মানে নিয়ে সময় নষ্ট না করি। তারপর খুব সংক্ষেপে বলি, এটা সিএসএস এর একটা এক্সটেনশন বা প্রি প্রসেসর, বুঝছেন? সিএসএস এর একটা প্রি প্রসেসর, এতটুকু জানেন। পরবর্তীতে আমরা সিএসএস যখন শেষ করব তারপর আমরা শেষ করব ইনশাল্লাহ। তো যাই হোক, তবে এই স্যাসটাও কিন্তু মানে ম্যান্ডেটরি না যে আপনার শিখতেই হবে, কিন্তু এটা শেখাটা জরুরি বলে আমি মনে করি। এই কারণে আপনারা এই প্রথম ক্লাসেই বলে রাখলাম, সিএসএস সে আমি এটা সব ক্লাসেই দেখায় থাকি, মানে সব ব্যাচেই 10,000 লাইনের কোড কিভাবে এক লাইনে লেখা যায় সেটা আমি স্যাস দিয়ে দেখাই দিব। সিএসএস এ যে কোডটা আপনি কয় লাইনে লিখবেন,
10,000 লাইন, সেই সিএসএস কোডকে মাত্র 1 লাইনে কিভাবে লেখা যায় স্যাস দিয়ে, সেটা আমি দেখাই দিব। তাহলে এটা কি স্যাস কি কত পাওয়ারফুল বুঝতে পারছেন? কিন্তু এটা অনেক কোর্সে অনেকেই এটা, আমি জানি না যে এটা কেন এটাকে স্কিপ করে, কিন্তু এটা স্কিপ করা উচিত না, এটা শেখাটা খুব দরকার। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে ফুল মিনিং অফ এইচটিএমএল ইজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেহেতু এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সুতরাং এখানে এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপারের এইচ, টেক্সটের টি, মার্কআপের এম এবং ল্যাঙ্গুয়েজের এল, এই চারটা মিলে হচ্ছে এইচটিএমএল। আচ্ছা, এইচটিএমএল হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আবারও বলছি। এইচটিএমএল এর পার্টটা কি? এইচটিএমএল ইজ ইউজ টু বিল্ড দ্য স্ট্রাকচার অফ দ্য ওয়েব পেজ। খুব ইম্পর্টেন্ট একটা কথা, এইচটিএমএল কেন ব্যবহার করা হয়? একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ব্যবহার করতে, তৈরি করতে ব্যবহার করা হয়। একটা ওয়েবসাইটের কি তৈরি করতে? গঠন প্রণালী আর কি। হ্যাঁ, গঠন বা স্ট্রাকচার তৈরি করতে। যেমন আমি, দাঁড়ান, একটা কোড আমার কাছে থাকার কথা, আমি সেই কোডটা যদি পাই তাহলে খুবই ভালো হবে। আমি একটু দেখাই, কোড পেন, আচ্ছা এটাই দেখাই। ধরেন এটা একটা কি বলেন তো, এটা একটা টেবিল, তাই না? সো আমরা এটা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কোডটা করা হয়েছে। দেখেন এই যে এটা হচ্ছে এইচটিএমএল, বুঝছেন? এই যে এটা হচ্ছে এইচটিএমএল সিএসএস বোঝার দরকার নেই এখন, কারণ আমরা তো শিখাবো। জাস্ট দেখেন এটা হচ্ছে এইচটিএমএল কোড আর এটা হচ্ছে সিএসএস কোড, বুঝছেন? তাহলে এইচটিএমএল এবং সিএসএস কোডটা লিখে এটা করা হয়েছে। এখন এটা 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 এটা- এটা একটা লাইভ ঠিক আছে, মানে আইডি বলতে পারেন, লাইভ একটা আইডি। তো কথার কথা, আমি যদি এখানে দেখেন কোড জগৎ স্টুডেন্ট ইনফরমেশন, এই যে এখানে লিখছি এটা, তাই না? সো এইটা আমি যদি মনে করেন এটা এই সনে দিই তাহলে একটু বড় দেখাবে। দেখেন ক্যাপশন না লিখে আমি এটা এই সন লিখলাম, H1, এখানেও আমি এই সন দিলাম, এই, ঠিক আছে? দেখেন এই লেখাটা এখন বড় হয়ে গেছে না? যদিও মাঝখান থেকে সরে এসে, এর কারণ আছে, কারণ এখানে ডিজাইন করা হয়েছে, তো ডিজাইনের যে ক্যাপশনের জায়গায় আমরা এটা এই সন করি। আর কোথাও ক্যাপশন আছে? আচ্ছা, না। তো যাই হোক, আচ্ছা এটা এখানেই থাকুক। তো আমি যেটা বলতেছি, এটা লাইভ একটা আইডি, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা ওয়েব বেসড একটা আইডি বা সফটওয়্যার, যার মাধ্যমে আপনি কোড লিখতে পারতেছেন। কিন্তু এটা আমরা আসলে কখনোই অনলাইন এরকম ব্যবহার করব না, কারণ এটা কনভিনিয়েন্ট না, এবং আমরা সবসময় ভিএস কোড ব্যবহার করব। যাই হোক, এটা এটা হচ্ছে ইনস্ট্যান্ট কোনো কিছু দেখানোর জন্য এটা আমরা অনেক সময় করে থাকি। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এইখানে যদি সিএসএসটাকে আমি পুরো কোডটা কেটে দিই, দেখেন জাস্ট আমি কাট করে নিলাম, কেটে দিলাম, তাহলে দেখেন তো আমার টেবিলটা কেমন দেখা যাচ্ছে। টেবিলে কিন্তু সব কন্টেন্ট যা আগে ছিল, আমি আবার দেখাচ্ছি, দেখেন Ctrl Z দিলাম, দেখেন এখানে যা যা কন্টেন্ট, যা যা ছিল সব কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এটা কেটে দেই, সিএসএসটা কেটে দেই, সব কিছুই আছে। নাইনটা কি? নাই হচ্ছে ডিজাইন, মানে ডেজি, যে মানে সুন্দর একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটা আর এখন নাই। তাহলে এইচটিএমএল যেটা করে, এইচটিএমএল হচ্ছে আপনার ওয়েব পেজের কন্টেন্ট এবং স্ট্রাকচার। এটা হচ্ছে দেখেন আপনার একটা কঙ্কালের মতো, ঠিক আছে? বুঝছেন? এটা কঙ্কালের মতো, মনে করেন ওই যে, এক কথায় আমরা মানুষের হাড্ডি যেটা বলি, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওরকম, সব কিছুই আছে কিন্তু তার মাংস নাই, ঠিক আছে? তার শরীরে সৌন্দর্য নাই, চুল নাই, মানে মনে করেন চোখ নাই, কিছু নাই, তো জাস্ট কঙ্কালটা আছে। সো এই কঙ্কালটা হচ্ছে লাইক এইচটিএমএল।
তো এইচটিএমএল হচ্ছে স্ট্রাকচারটা দেয়, আর সিএসএস হচ্ছে ডিজাইন করে, বুঝছেন? সিএসএস কি করে? ডিজাইন করে। তো আমি যখনই এই সিএসএস কোডটা ফেরত নিয়ে আসতেছি, সাথে সাথে দেখেন এই কোড মানে আমার ইয়াটাই একই কন্টেন্ট সব কিছু ছিল, কিন্তু এখন ডিজাইনটা কত সুন্দর হয়ে গেছে দেখেন, তাই না? তার মানে এইচটিএমএল এর পার্ট কি বলেন তো? একটা ওয়েবসাইটের তৈরি করার ক্ষেত্রে এইচটিএমএল এর ভূমিকাটা কি? এইচটিএমএল এর ভূমিকাটা হচ্ছে গঠন বা স্ট্রাকচার করা, ঠিক আছে? স্ট্রাকচার। আর সিএসএস এর ভূমিকাটা কি? ডিজাইন করা। ডিজাইন। জি, ডিজাইন, ঠিক আছে? অর্থাৎ এটা কত সুন্দর করে আপনি তৈরি করবেন, কালার টালার দেওয়া। তো ডিজাইন করতে গেলে আমার কি লাগে? আপনি হয়তো এখানে কালার দিবেন, যেমন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, হ্যাঁ? তো এরকম অনেক কিছু। তারপর আপনি এটাকে সেন্টারে নিয়ে আসছেন, মাউস হোভার করলে একটা কালার আসতেছিল, আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম। তো এরকম করে আপনি অনেক কিছু করে ডিজাইন করবেন। এগুলো আমরা সবই শিখবো, ঠিক আছে? যে সিএসএস দিয়ে কীভাবে ডিজাইন করে। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইটের হচ্ছে কি করা হয়? স্ট্রাকচার দেওয়া হয়, আর সিএসএস দিয়ে ওয়েবসাইটকে ডিজাইন করা হয়। বাস শেষ, ঠিক আছে? তো এটা দেখানোর জন্য আমি এই জাস্ট ইয়াটা নিয়ে আসছিলাম আর কি। ওকে। এবং এইচটিএমএল ফাইল তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে ডট এইচটিএমএল, ঠিক আছে? ডট এইচটিএমএল এটা আমরা দিয়ে থাকি। ও আচ্ছা, যেখানে লেখাও আছে কিন্তু দেখেন, কঙ্কাল যেমন মানুষের দেহ গঠন করে, তেমনি এইচটিএমএল একটি ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার তৈরি করে। এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা আমি বারবারই বললাম, যেটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা কতগুলো মার্কআপ ট্যাগ এর সমন্বয়ে গঠিত। এইচটিএমএল এ 142টা ট্যাগ আছে। কয়টা ট্যাগ আছে? এই যে 142টা ট্যাগ আছে। 42টা। হ্যাঁ, যখন এইচটিএমএল তৈরি করা হয়েছিল তখন মাত্র 18টা ট্যাগ ছিল। কয়টা? 18টা। এইসব জিনিস কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তো আচ্ছা, এবার হচ্ছে হিস্ট্রি অফ এইচটিএমএল। এইচটিএমএল এর যে ইতিহাস, এটা কি ছিল? তো এটা হচ্ছে 1991 সালে যে ব্রিটিশ পদার্থবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি, মূলত উনি একজন পদার্থবিদ, ঠিক আছে? বাট এই এইচটিএমএল তৈরি করার পরে থেকে উনি মূলত কম্পিউটার বিজ্ঞানী হিসেবে পরিচিত হয়ে গেছে, বুঝতে পারছেন? সো উনি ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ নামে একটা প্রতিষ্ঠান, সার্ন যেটাকে বলা হয়, এইখানে উনি কাজ করতেন। তো ওই সময় সার্নের কর্মীদের মাঝে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করার জন্য সর্বপ্রথম এইচটিএমএল তৈরি করেন, ঠিক আছে? সর্বপ্রথম কি তৈরি করেন? এইচটিএমএল তৈরি করেন কি উদ্দেশ্য করে? ওনাদের যে কর্মীরা ছিলেন নিজেদের মধ্যে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করার জন্য উনি এইচটিএমএল তৈরি করেন। কিন্তু সেই এইচটিএমএল তৈরি করা 1991 সালের ওই এইচটিএমএলটা তৈরি করা আজকের এই এআই টেকনোলজি বলেন, ফেসবুক বলেন, ঠিক আছে, বা এই যুগে আসার সেই বলতে পারেন প্রথম সিঁড়ি, বুঝতে পারছেন? ঠিক আছে? তো জি স্যার। আজকের টেকনোলজি যে এই পর্যায়ে, সেটা ওই এইচটিএমএল থেকে শুরু হয়েছে। না হলে এত অ্যাপ্লিকেশন বা আজকে টেকনোলজিটা আসলে এই পর্যায়ে চলে আসতো না এনে। তো ইনি হচ্ছে এই কাজটা করেন, এবং এখানে এইচটিএমএল এর অনেকগুলো ভার্সন আছে দেখেন। 1993 সালে, 91 সালে প্রথম উনি এটা করেন, বাট 93 সালে এটার প্রথম ভার্সনটা বের করা হয়। এরপরে HTML2 ভার্সন 1995 সালে, 2 বছর পরে বের করা হয়। HTML3 হচ্ছে 1997 সালে, এটাও 2 বছর পরে। HTML4 এটাও 2 বছর পরে। এটা মনে রাখার কিন্তু একটা গ্রেট টেকনিক, যে HTML 2 বছর পর পর, হ্যাঁ। কিন্তু HTML5 হচ্ছে সেই যে 2014 সালে আপনার রিলিজ হয়েছে, এরপরে কিন্তু আর HTML5 এর কোনো ভার্সন আসে নাই। তার মানে HTML5 হচ্ছে আমাদের বর্তমান যে ভার্সনটা আমরা ব্যবহার করি, সেটা মূলত HTML কত ভার্সন? 5 ভার্সন। 5 এর উপরে আর কোনো ভার্সন নাই। আচ্ছা, এই ভদ্রলোক হচ্ছে HTML এর আবিষ্কারক, ঠিক আছে? আচ্ছা, আপনাদের মজার একটা জিনিস দেখে, সেটা হচ্ছে অলরেডি আমার ডকুমেন্টেশনে দেওয়া আছে। আপনারা কি পৃথিবীর প্রথম ওয়েবসাইটটা দেখছেন কখনো? জি স্যার, দেখছি। দেখছেন?
আচ্ছা, জি। আপনারা গুগলে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আর আমি আমার ডকুমেন্টেশনও দিয়ে দিছি, দেখেন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট ছিল। সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা এখনও মানে মানুষকে দেখানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট। কিছুই না, দেখেন কিছু টেক্সট আছে এবং টেক্সটের মধ্যে কিছু লিঙ্ক আছে, আর কিচ্ছু নাই। স্যার ঠিক এটা আছে, দিয়ে কি শুধু HTML দিয়ে কি এটা করা হয়েছে? হ্যাঁ শুধু HTML দিয়ে করা হয়েছে। এটা শুধু HTML দিয়ে করা হয়েছে। আপনারা যে কালার দেখতে পাচ্ছেন না, এটা অটোমেটিক্যালি একটা লিঙ্ক যদি করা হয় তাহলে অটোমেটিক্যালি ব্লু কালার হয়ে যায়। সো এটা তো মনে স্যার করেন, হচ্ছে হাইপার রেফারেন্স যে লিঙ্কটা ওইটার মাধ্যমে করে না? জি জি জি, তো যে কোনো লিঙ্কে ক্লিক করলেই দেখবেন যে অন্য একটা পেজে চলে গেছে। সো মূলত এই ফাইলগুলা শেয়ার করার জন্য উনি হচ্ছে HTML ইয়া করেন। যাই হোক, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট। আচ্ছা, এরপরে হচ্ছে সিএসএস। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো সিএসএস কি করে একটু আগে আপনাদের বলছি। সিএসএস হচ্ছে মূলত ডিজাইন করে। হ্যাঁ, ওই যে আমরা গঠন তৈরি করলাম HTML তে, যে কঙ্কাল তৈরি করলাম, সেই কঙ্কালকে এখন তো ডিজাইন করতে হবে। সেই ডিজাইনটা করা হয় হচ্ছে সিএসএস দিয়ে। তো HTML এর এক্সটেনশন মানে আমরা যখন HTML ফাইল তৈরি করব, আজকের ক্লাসে যদি আমরা করতে পারি তো করলাম, আর না করতে যদি সময় না থাকে তাহলে আমরা হচ্ছে সামনের ক্লাসে ভিএস করে আপনাদের হচ্ছে তৈরি করে দেখাই দিব। সো সিএসএস ফাইল তৈরি করার জন্য, HTML ফাইল তৈরি করার জন্য হচ্ছে .html এই এক্সটেনশনটা ব্যবহার করা হয়। মানে আপনি নাম, ফাইলের নাম যেটাই দেন না কেন, এক্সটেনশন হিসেবে .html দিতে হবে। আর সিএসএস এর ক্ষেত্রে .css দিতে হবে। এই হচ্ছে কথা, এটাই বলছে। এটা প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবেন। এখন হয়তো অনেকের কাছে মনে হচ্ছে এটা আবার কি বলে। আচ্ছা, তারপরে হিস্ট্রি অফ সিএসএস। সিএসএস এরও হিস্ট্রি আছে। সিএসএস তৈরি করা হয়েছে 1996 সালে। ঠিক আছে, এবং মজার বিষয় 1994 সালে এই যে এরা এই ভদ্রলোক, ঠিক আছে, এনার নামটা একটু অদ্ভুত। তো যাই হোক, ইনি হচ্ছে সিএসএস তৈরি করেন এবং তিনিও হচ্ছে এই সার্নেই চাকরি করতেন। ঠিক আছে, বা জব করতেন। এবং টিম বার্নার্স-লি, হ্যাঁ, এনার সাথেই কাজ করতেন। তাহলে ইকোসিস্টেম, এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। পরিবেশ বা ইকোসিস্টেম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একই জায়গায় ওনারা কিন্তু থেকে HTML CSS দুজন তৈরি করে ফেললেন। সুতরাং আপনি যখন খারাপ কোনো একটা পরিবেশে থাকবেন তখন আপনি ওইটাই আপনার মাথার মধ্যে যাবে সবসময়। ঠিক আছে, আর যখন একটা ভালো পরিবেশে থাকবেন তখন সেই ভালো জিনিসটাই আপনার হবে। এই জন্য একটা কথা আছে যে আপনি আসলে কেমন, এটা ডিপেন্ড করবে আপনি যেই 4 জন বা 5 জন, যে 4 জন 5 জন আপনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, তাদের অ্যাভারেজ হবেন আপনি। এটা আপনার বুঝতে পারছেন কি কথা? তাদের অ্যাভারেজ হবে আপনার লাইফস্টাইল। সুতরাং আপনি কাদের সাথে মিশবেন এটা অবশ্যই ডিসাইড করে ইয়ে করবেন। আচ্ছা, তো সিএসএস এর প্রথম ভার্সন হচ্ছে 1996, দ্বিতীয় হচ্ছে 1998 এবং CSS3 এটা হচ্ছে 1999 এবং CSS3টাই হচ্ছে লেটেস্ট। এর CSS3 পরে আর কোনো কিছু কিন্তু ইয়া করা হয় নাই। CSS4 নামে কোনো ভার্সন নাই। ঠিক আছে, এবং CSS যিনি তৈরি করেন ইনি হচ্ছে যে ইনি। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা VS কোড ইনস্টল করব। তো আপনারা সবাই হচ্ছে গুগলে যে সার্চ করবেন VS কোড ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড, অথবা আপনি চাইলে কিন্তু আমাদের ডকুমেন্টেশনে এখানে এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই VS কোড, ওকে, সো এই যে দেখেন চলে আসছে। এখানে আপনি হচ্ছে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ। ঠিক আছে, আচ্ছা, ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়েছে। VS কোডে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে আমি একটা স্ক্রিনশট দিয়েছি, আগে আছে এরকম দেখা যেত। ঠিক আছে, সো আপনারা আবার মনে করবেন না যে এখানে তো এরকম দেওয়া আছে। তো ইন্টারফেসটা এই জন্যই আমি বলছিলাম যে আমাদের এই ডকুমেন্টেশনটা কিন্তু সবসময় আপডেট হতে থাকে।
এখন কথার কথা এটা আমি যে এখন খেয়াল করলাম যে এটা ইয়ে হয়েছে, তো এখন কিন্তু আমি কি করব, এখন আমি এটার স্ক্রিনশটটা নিয়ে এখানে আপডেট করে দিব। তাহলে আপনারা কিন্তু তখন আর এটা দেখতে পারবেন না, বরং এটার স্ক্রিনশটটা দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা যেটা করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এখানে শব্দটা লেখা আছে যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডাউনলোড ফর উইন্ডোজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার ভিএস কোড অলরেডি ডাউনলোড করা আছে, ইনস্টলও করা আছে। সো ডাউনলোড করার পর আপনি ইনস্টল করবেন। সো ভিএস কোড কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, এবং ইনস্টল করার পরে কিছু এক্সটেনশন আছে, যে এক্সটেনশনগুলোর নাম আমি এখানে দিয়ে দিছি। এই এক্সটেনশনগুলা আপনার কি করতে হবে, ইনস্টল করতে হবে। এক্সটেনশন জিনিসটা কি, এগুলো কিভাবে কাজ করে, এগুলো সব আমরা আস্তে আস্তে শিখব। সো কেউ প্রথমেই হতাশ হবেন না যে এগুলো কি বলে না বলে, ঠিক আছে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সো এই যে এক্সটেনশন দেখেন, আমার এটা ভিএস কোড। ভিএস কোডের যে এক্সটেনশন সেকশনে গেলে এখানে দেখেন প্রচুর এক্সটেনশন আছে ভিএস কোডের। এখান থেকে একটা একটা করে এই এক্সটেনশনগুলো আপনি ইনস্টল করবেন, এবং আপনি কিভাবে আসলে ভিএস কোড ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই এক্সটেনশনগুলো ইনস্টল করবেন, সেটার জন্য আমাদের কোড জগতেই একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা আমি আপনাদের দিচ্ছি, দাঁড়ান। ভিএস কোড, এই যে দেখেন, হাউ টু ইনস্টল ভিএস কোড ইন উইন্ডোজ, এই ভিডিও। সো এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আপনাদের। জি স্যার, লিঙ্কটা দিয়ে দেন, হ্যাঁ তাহলে নোটিশ ক্লাস দিয়ে দিলেই হবে। হ্যাঁ, তাহলে আপনাদের কিন্তু আজকে অনেকগুলো লিঙ্ক চলে গেল। হ্যাঁ, এটা আপনারা অবশ্যই নোটিশে যা খেয়াল করবেন। প্রথমে আমি লিঙ্ক যেটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের যে ডকুমেন্টেশন, যেটি দিয়ে আমরা HTML CSS শিখব, যেটা আমাদের কোড জগতের অফিসিয়াল ডকুমেন্টেশন। এটা কারোর কপি পেস্ট করা না, আমাদের কোড জগৎ মানে এটা আমার নিজের হাতে লেখা, সোজা কথা, ঠিক আছে? এবং তখন কিন্তু এআই ছিল না, মানে চ্যাট জিপিটি ছিল না যে আমি খুব দ্রুত কোনো কিছু লিখবো। তো এইটা একদম হাতে টাইপ করে করে লিখতে হয়েছে। তো বেশ কষ্ট করে লেখা এবং রিসার্চ করে লেখা। আপনারা এটা পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। স্যার আচ্ছা, আমি ওই যে নোটটা না পাইতেছি না ঠিক মতো। এই যে এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলেই হবে। আপনি চাইলে কিন্তু এটা আপনার প্রিন্ট না করে এখান থেকেই দেখতে পারবেন, আপনার ল্যাপটপ, ডেস্কটপ, ফোন থেকেও দেখতে পারবেন। তবে আমি রেকমেন্ড করব এটা আপনি যদি হার্ড কপি করে আপনি প্রিন্ট করতে পারেন তাহলে সেটা ভালোই হবে, খারাপ হবে না। সো এখানে 131টা পেজ আছে, আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। কারণ মানে যেটা হয় যে বইয়ের মতো করে কোনো একটা জিনিস যদি সামনে থাকে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু খুব সুন্দর করে লেখা যায়, নিচে আন্ডারলাইন করা যায়, মানে কোনটা ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু জি স্যার। কিন্তু অনলাইনে তো সেটা করা যায় না, এটা হচ্ছে একটা ঝামেলা। সো এমনিতেও আমাদের HTML CSS স্যার এগুলোর এটার উপরে, লিংক দিয়ে দিয়েছেন না, পড়তে পারবো হ্যাঁ ওরকম? হ্যাঁ দিয়ে দিছি। তো আপনারা হচ্ছে যে চাইলে এটা প্রিন্ট করতে পারেন, অথবা পিডিএফ ফরম্যাটে এটা সেভও করতে পারেন। এই যে এখানে সেভ করলে পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, মানে আপনাদের সামনে ক্লাসে, নেক্সট ক্লাসে টাস্ক হলো যে আপনি ডকুমেন্টেশনটা পড়বেন যতটুকু ক্লাসে দেখানো হলো। এরপর হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং কোড জগতের যে গিটহাব ওটা সেটাকে একটা ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনি আপডেটেড জিনিসপত্রগুলো পেয়ে যান। এরপর হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ভিএস কোড এই আইডিটা ইনস্টল করা। এটা একটা সফটওয়্যার, জাস্ট নেক্সট করে ইনস্টল করবেন, কোনো আহামরি কঠিন কিছু না। তারপরেও আমি প্রসেসটা এই ভিডিওতে দেখাই দিছি, ঠিক আছে? এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা করতে পারবেন। আচ্ছা, এই ভিএস কোডটা ইনস্টল করে ফেলছেন। সো এই ক্ষেত্রে আপনাকে কনগ্রাচুলেশন দেওয়া হচ্ছে, ইউ আর রেডি টু কোড নাও। আপনি এখন কোড করার জন্য তৈরি, ঠিক আছে? সো আজকে আর আমরা কোডটা করলাম না, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা HTML এর একদম বেসিক বিভিন্ন যে ট্যাগ আছে, ঠিক আছে, বা এলিমেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো কিভাবে কাজ করে। সামনের ক্লাস থেকে আমাদের কোডিংয়ের যাত্রাটা শুরু হবে। সো আজকে বেসিক্যালি যেটা হলো, থিওরিটিক্যাল অনেক কথাবার্তাগুলো হলো, বাট খুবই ইম্পর্টেন্ট, এই বেসিকটা থাকা খুবই ইম্পর্টেন্ট। সো আপনাদের রেকর্ডেড ভিডিওটা আগামীকাল চলে আসবে ইনশাআল্লাহ, এবং আগামীকাল আপনাদের
চ্যানেলে দিয়ে দেওয়া হবে। আর আরেকটা কথা যেটা আমরা ওরিয়েন্টেশন ক্লাসও বলছিলাম, আমাদের প্রতি ব্যাচেরই প্রথম 3টা ক্লাস কিন্তু পাবলিকলি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব জায়গায় দিয়ে দেওয়া হয়, প্রথম 3টা ভিডিও। এর পরেরগুলো আর পাবলিকলি দেওয়া হয় না। প্রথম 3টা দেওয়ার কারণটাও আমরা বলছিলাম যে এটা দেওয়া হয় যে যাতে করে মানুষ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে পড়ানোর যে স্টাইল বা অন্যান্য আদার্স থিংস আমরা আসলে কিভাবে কোর্স মেনটেন করি, এটা নিয়ে অনেক যারা ভর্তি হতে চায় তাদেরও অনেক কোশ্চেন থাকে। সো এই ক্ষেত্রে আমরা প্রথম 3টা হচ্ছে পাবলিকলি দিয়ে দিই, ঠিক আছে? সো এটা হচ্ছে 1 নাম্বার ভিডিও। এরপরে 2টা ক্লাসও পাবলিকলি যাবে, মানে প্রথম 3টা পাবলিকলি যাবে। 4 নাম্বার থেকে হচ্ছে যে আপনারাই শুধু অ্যাক্সেস করতে পারবেন, আপনার ভিডিও আপনি দেখবেন এবং আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। তাহলে হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে বুধবারে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।